লাস্ট ক্লাসে বোধহয় আমরা অনেকখানি পড়ছিলাম, তাই না? কোথায় যে শেষ করছিলাম এটা তো আমার মনে নাই, মানে কোথায় যে লাস্ট ক্লাসটা শুরু করছিলাম। খুব সম্ভবত হচ্ছে এই যে এখান থেকে শুরু করছিলাম, বেঞ্জিনের ফার্দার প্রতিস্থাপন বিক্রিয়া। সো বেঞ্জিনের ফার্দার প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে বলছিলাম যে বেঞ্জিনের পরের প্রতিস্থাপন বিক্রিয়ার স্পিড অথবা বেগ, অথবা হচ্ছে নতুন প্রতিস্থাপকের অবস্থান, সেটা এক্সিস্টিং প্রতিস্থাপকের উপর নির্ভর করে। সো আমরা দেখছিলাম বেগের ভিত্তিতে দুই রকম, একটা হচ্ছে সক্রিয়কারী, একটা নিষ্ক্রিয়কারী। সক্রিয়কারী নিষ্ক্রিয়কারী কারা লিস্ট লিখে দিয়েছিলাম, বলছিলাম এটা হচ্ছে আহ, আহ, ভায়াক্য কি বাসে না বেস না অর্ঘ কিছু বোঝা যায় না কথাবার্তা। সো এটা ইলেকট্রন হচ্ছে দেয় আর এটা ইলেকট্রন উইথড্র করে। ওকে, এবং কিভাবে দেয় কিভাবে উইথড্র করে সেটা হচ্ছে আমরা বলছিলাম পাঁচটা ইলেকট্রনিক ইফেক্ট আছে: ইন্ডাকটিভ ইফেক্ট, মেসোমারিক ইফেক্ট, ইলেকট্রোমেরিক ইফেক্ট, রেজোনেন্স ইফেক্ট, হাইপার কনজুগেশন ইফেক্ট। এখন এই ইফেক্টের মধ্যে দুইটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে ইন্ডাকটিভ ইফেক্ট মানে হচ্ছে সিগমা বন্ড নিয়ে টানাটানি, মেসোমারিক ইফেক্ট মানে হচ্ছে লোন পেয়ার অথবা পাই বন্ধন নিয়ে টানাটানি। একই সাথে যদি সিগমা বন্ধন এবং লোন পেয়ার দুইটা নিয়ে টানাটানি হয়, সিগমা বন্ধন নিয়ে টানাটানি করে খুব একটা লাভ নাই, কারণ সিগমা বন্ধন খুব স্টেবল টাইট বন্ধন, এই জন্য মেসোমারিক ইফেক্টটা বেশি হয়। সো এই যে অ্যামোনিয়াতে বা যেটা অ্যানিলিনে কিন্তু নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট আছে, আবার পজিটিভ মেসোমারিক ইফেক্ট আছে। একইভাবে আমরা যদি অ্যানিলিন না বলে ফেনল বলি, দেখবি যে ভাইয়া যদি ফেনল দেখাই, ধর আমি এখানে ফেনলই দেখাচ্ছি। ফেনলের ক্ষেত্রে কি আছে? ফেনলের ক্ষেত্রে এখানে হচ্ছে OH আছে। তো OH তো ইলেকট্রন দেয়, তাই না? মানে OH হচ্ছে ইলেকট্রন নেয় অক্সিজেন, কারণ কি? অক্সিজেন হচ্ছে বেশি নেগেটিভ। সো অক্সিজেন বেশি নেগেটিভ, সে ইলেকট্রন দেয়, আবার হচ্ছে এইখান থেকে সে ইলেকট্রন হচ্ছে ডোনেট করে। তাহলে এখানে ইন্ডাকটিভ ইফেক্ট হচ্ছে মাইনাস, মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট, আর এখানে হচ্ছে প্লাস মেসোমারিক ইফেক্ট। কিন্তু আমরা জানি যে মেসোমারিক ইফেক্টটা বেশি, এই জন্য ফেনল ও বেনজিন বলয়কে কি করে? আলটিমেটলি বেনজিন বলয়কে অ্যাক্টিভেট করে। ওকে, যাই হোক, এরপর আসে হচ্ছে অবস্থানের ভিত্তিতে অর্থপ্যারা নির্দেশক এবং মেটা নির্দেশক, তাই না? অর্থপ্যারা নির্দেশক এবং হচ্ছে মেটা নির্দেশক, অ্যাক্টিভেটিং ডিঅ্যাক্টিভেটিং এটা দেখছিলাম। তারপরে হচ্ছে কয়েকটা ব্রেইন ট্রেজিং হচ্ছে আমরা জিনিসপত্র দেখছি। তারপরে দেখলাম হচ্ছে কেন অ্যাক্টিভেটিং নির্দেশক, অ্যাক্টিভেটররা অর্থপ্যারা নির্দেশক, সেখানে রেজোনেন্স দেখছি, কয়েকটা প্র্যাকটিস করছি। তারপরে হচ্ছে কেন ডিঅ্যাক্টিভেটরসরা মেটা নির্দেশক, সেটা হচ্ছে আমরা দেখলাম, প্র্যাকটিস করলাম। আর তারপরে তোদের সবাইকে এখানে আবার কাহিনী আছে। কাহিনী হচ্ছে আমি অ্যানিলিনকে যখন নাইট্রেশন করতে যাব, অ্যানিলিন তো অর্থপ্যারা নির্দেশক, সো অর্থনাইট্রো অ্যানিলিন আর প্যারানাইট্রো অ্যানিলিন তৈরি হওয়ার কথা। কিন্তু মেটানাইট্রো অ্যানিলিন তৈরি হয় কারণ এই হাইড্রোজেনটা লোন পেয়ারটা মাস্কড হয়ে যায়। লোন পেয়ারটা জাস্ট হচ্ছে কি বলে প্রোটন নিয়ে সে আর লোন পেয়ার থাকে না। সো প্রোটন নিয়ে সে যেহেতু লোন পেয়ার থাকে না, এই জন্য হচ্ছে এটা জাস্ট তোর হচ্ছে মেটা নির্দেশক হয়ে যায়। তো এটা কিভাবে আমরা করতে পারি? এই যে অ্যানহাইড্রাইড দিয়ে এই নাইট্রোজেনের লোন পেয়ারটাকে আমরা হচ্ছে কভার করে ফেলবো, যেন লোন পেয়ারটার হাইড্রোজেন নিতে না পারে ওই অ্যাসিডের। তারপরে আমি সেটাকে নাইট্রেশন করব, তারপরে ওই যে অ্যানহাইড্রাইড পার্টটুকু ওটাকে দূর করে দেব। এরপরে বেনজিন প্রিপারেশন সবাইকে বলছিলাম, এইটুকু হচ্ছে গত ক্লাস পর্যন্ত হয়েছিল। সবাই এবার লিখে নেওয়া হচ্ছে টলুইন। খাতার উপরে বড় করে লিখবো সবাই টলুইন, TOLUENE, টলুইন। টলুইনের ক্ষেত্রে হচ্ছে 4n+2 এর পরিচয় হচ্ছে নন ডিজেনারেট ডি অরবিটালের জোড় সংখ্যা। নন ডিজেনারেট ডি অরবিটালের জোড় সংখ্যা। KOH কি বেজ? হ্যাঁ, পটাশিয়াম হাইড্রোক্সাইড তো বেজ। টলুইনের নর্মাল নাম হচ্ছে মিথাইল বেনজিন। মিথাইল বেনজিনকে আমরা টলুইন বলি। এখন যদিও নাম মিথাইল বেনজিন, বাট এটাকে মিথাইল বেনজিন নামে কেউ চিনে না। সো টলুইন হচ্ছে এইটা। CH3, এই হচ্ছে টলুইন। এখন আমরা যখন টলুইন পড়ব বা টলুইনের রিঅ্যাকশনগুলো যখন অ্যানালাইসিস করব, সো টলুইনের দুইটা ক্যারেক্টার আছে। মানে টলুইনকে পড়তে গেলে ওর দুই রকমের ক্যারেক্টার আছে। এক, কখনো কখনো টলুইনকে দেখবি ভাইয়া যে ও এই অংশটুকুর বিক্রিয়া দেখায়, জাস্ট এই যে এই অংশটুকু। মানে কখনো কখনো আমরা দেখব যে টলুইন জাস্ট এই অংশটুকুর বিক্রিয়া দেখায়। এবং আবার তুই কখনো কখনো দেখবি যে টলুইনটা পুরো বেনজিন রিং এর বিক্রিয়া দেখায়, মানে এই যে পুরো বেনজিন রিং এর বিক্রিয়া। সো টলুইনকে যদি আমাদের পড়তে হয়, টলুইনকে যদি আমাদের অ্যানালাইসিস করতে হয়, তখন দুইটা পার্টে ভাগ করে দেখতে হয়, তা না হলে অনেক সময় হচ্ছে ভুলভাল হয়ে যায়।
সো আমি এটা একটু ঠিক করে লিখি। টলোইনের ক্ষেত্রে হচ্ছে এইখানে CH3 আর এইটাকে হচ্ছে একটু মাঝখানে নিয়ে যাই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই তো। তাহলে আবারও বললাম, যেহেতু টোলোইনের সাথে একটা বেনজিন গ্রুপ আছে, আবার একটা মিথাইল পার্টটুকু আছে, সো টোলোইনকে পড়তে গেলে আমাদের দুই পার্টে ভাগ করে পড়তে হবে, একটা বেনজিন রিং এর বিক্রিয়া, একটা সাইড চেইনের বিক্রিয়া। সো আমি এটাকে হচ্ছে এ দিলাম আর এটাকে হচ্ছে বি দিলাম। সবাই এ নাম্বার লিখে নেয়। এ এ মানে কি? এ মানে টোলোইনের সাইড চেইনের বিক্রিয়া। সো সাইড চেইনে টোলোইন কি কি বিক্রিয়া দেখে আমরা সেগুলো একটু দেখব। আমার কাছে বিক্রিয়াগুলো সুন্দর করে লিস্ট আকারে ছিল, আমি লিস্টটা একটু বের করে ফেলি। ওকে, সো প্রথমে দেখি হচ্ছে নাম্বার 1, টোলোইন আছে। অর্গানিক বেসিকের মধ্যে পড়ে আসছিলাম আমরা, টোলোইনকে আমরা নাইট্রিক অ্যাসিড দেব HNO3 এবং হিট দিব পার্টিকুলারলি মনে করলে 120 ডিগ্রি সেলসিয়াস, যদি কেউ মনে রাখতে পারিস। আচ্ছা, কি শিখছিলাম? গাঢ় নাইট্রিক অ্যাসিড, এবং এটা অবশ্যই গাঢ় নাইট্রিক অ্যাসিড হইতে বাধ্য, গাঢ় নাইট্রিক অ্যাসিড হলে হবে না, কিন্তু মানে গাঢ় নাইট্রিক অ্যাসিড না হলে হবে না। CONC মানে কনসেন্ট্রেটেড। সো টোলুইনকে গাঢ় নাইট্রিক অ্যাসিড দেবো। কাঁচা বাচ্চারা মনে আছে এখানে কিরকম জারণ হবে? গাঢ় নাইট্রিক অ্যাসিড দিছি, আবার এখানে হিট দিছি, তাহলে শক্তিশালী জারণ হবে না? শক্তিশালী জারণে অ্যালকেন পার্টটা কি হয়ে যায়? অ্যাসিডে রূপান্তরিত হয়। অর্থাৎ এখানে টোলুইন থেকে আমরা পাবো হচ্ছে কি? বেনজোইক অ্যাসিড। ইজি পিজি লেমন স্কুইজি, সবার কিন্তু মুখস্থ থাকা উচিত। সো আমি যদি টোলুইনকে শক্তিশালী জারণ করি, মানে গাঢ় নাইট্রিক অ্যাসিড দিলেও হয়, এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলেও হবে, বিশ্বাস কর। গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলেও সেম ঘটনা ঘটে। তুই যদি এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাকুয়াস মিডিয়া দিস, তাও সেম বিক্রিয়াটাই হবে, মানে জাস্ট শক্তিশালী জারণ হবে। ওকে, 2 নম্বর রিঅ্যাকশন হচ্ছে এই টোলুইনকে, দেখ এটাও মনে পড়ে কিনা, আমি জারণ করব, কিন্তু একটু শর্ত সহ জারণ করব। শর্ত সহ মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড দিব H2SO4, 20% সালফিউরিক অ্যাসিড দিব। তারপর এখানে দিব হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, আর দিব হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে 2% ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিতে হয়, 2% ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে 20% সালফিউরিক অ্যাসিড, 2% ম্যাঙ্গানিজ অক্সাইড, তারপরে হচ্ছে আমি এখানে পার্সেন্টেজগুলো সব ভুলভাল বলছি, ঠিক করে দিচ্ছি দাঁড়া। H2SO4 65% দিতে হয় এখানে, 65% সালফিউরিক অ্যাসিড MnO2, আর আমি নিলাম হচ্ছে এখানে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি কখনো তাপমাত্রা মনে না থাকে তাহলে ডেল্টা সাইন দিয়ে দিবে। এই মনে আছে এটা নিয়ন্ত্রিত জারণ ছিল, কাঁচা বাচ্চারা মনে পড়ে? সালফিউরিক অ্যাসিড দিলে সেখানে উৎপন্ন হওয়া উচিত এখানেও বেনজোইক অ্যাসিড। আবারও বলতেছি, যেহেতু সালফিউরিক অ্যাসিড দিছি, হিট দিছি, তাহলে এখানে বেনজোইক অ্যাসিড তৈরি হওয়া উচিত। কিন্তু যেহেতু এটা নিয়ন্ত্রিত জারণ, সবাই অর্গানিক বেসিকটা মনে করার চেষ্টা কর। যেহেতু এটা নিয়ন্ত্রিত জারণ, তার মানে এখানে বেনজোইক অ্যাসিড হবে না, এক স্টেপ আগে থামবে। এক স্টেপ আগে থামবে মানে এখানে বেনজালডিহাইড তৈরি হবে, CHO। আর জানি একটা বিক্রিয়ার নাম ছিল কাঁচা বাচ্চারা, কি জানি নাম ছিল এটা? এই বিক্রিয়ার নাম ছিল হচ্ছে ইটার্ড বিক্রিয়া। দেখ মনে পড়ে কিনা? ETARD, ইটার্ড রিঅ্যাকশন। তাহলে কি বললাম ভাইয়া? টোলুইনে শক্তিশালী জারণ করলে বেনজোইক অ্যাসিড তৈরি হয়, এটা ইজি পিজি আমাদের কাছে, কারণ অর্গানিক বেসিকটা আমরা এই কারণেই শিখছিলাম এত সময় নিয়ে। টোলুইনকে আমি শক্তিশালী জারণ করলাম, বাট একটু নিয়ন্ত্রণ করে ফেলছি, তখন এখানে বেনজালডিহাইড না, মানে বেনজোইক অ্যাসিড না হয়ে বেনজালডিহাইড তৈরি হলো। বিক্রিয়ার নাম হচ্ছে ইটার্ড বিক্রিয়া। 3 নম্বর বিক্রিয়া হচ্ছে, আমি টোলুইনকে এর একটা এই পাশে লিখি, এই হচ্ছে টোলুইন। তুই এখানে ক্লোরিনেশন করবি Cl2 এবং 111 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। হিটটা মনে রাখিস, টোলুইনকে ক্লোরিনেশন করব 111 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে ইউভি দিলেও হয়, কিন্তু কথা হচ্ছে ছোটবেলায় বেঞ্জিনের রিঅ্যাকশন পড়ছিলাম না?
মিথেনের সাথে একটা ক্লোরিন দিলে প্রথমে CH3Cl তৈরি হয়, আরেকটা ক্লোরিন দিলে CH2Cl2 তৈরি হয়। এখানেও সেম ভাবে ওই একটা করে হাইড্রোজেন ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হয়। একটা করে হাইড্রোজেন ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হয় মানে হচ্ছে প্রথমে আমরা যেটা পাবো এইটা CH2Cl, প্রথম স্টেজে এটা তৈরি হবে, CH2Cl তৈরি হয়। এরপরে তুই যখন এটাকে আবার হচ্ছে হাইড্রোজেন ক্লোরিনেশন করবি, ক্লোরিন দিবি 111 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিবি, তখন এখানে তৈরি হয় হচ্ছে CH2Cl2। আবার যখন আমি সেম প্রসেস রিপিট করব, ওই সেম প্রসেস, তখন এখানে তৈরি হয় হচ্ছে এইটা CHCl3। এখন সরি CHCl3 না, CCl3। এই যৌগগুলো কিভাবে তৈরি হয় সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যৌগগুলোর নাম। সবাই একটু এটুকু লিখে নে, আমি এখানে যৌগগুলোর নামটা মেইনলি শেখাবো, কারণ এই নামটা যে কত জায়গায় এমসিকিউতে আসছে বলার মতো না, অনেক জায়গায় এমসিকিউতে আসছে। ওকে, প্রথমটার নাম তো টলুইন, আমরা জানি, ইজি পেজি, টলুইন। এর পরেরটা চিন্তা করতো, টলুইন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, দ্বিতীয় যৌগটা। টলুইন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে একটা একযোজী মূলক তৈরি হয়েছে না? তাহলে দ্বিতীয় যে যৌগটা আমি লিখছি সেই দ্বিতীয় যৌগে একটা একযোজী মূলক আছে। 3 নাম্বার যৌগে দুইটা হাইড্রোজেন চলে গেছে আমার মাথার উপরে যেটা, সো দুইটা হাইড্রোজেন চলে গেছে মানে এখানে একটা দ্বিযোজী মূলক তৈরি হয়েছিল, সেই দ্বিযোজী মূলকে দুইটা ক্লোরিন আছে। আর 3 নাম্বার যৌগে ত্রিযোজী মূলক তৈরি হয়েছে মানে তিনটা হাইড্রোজেন চলে গেছে। সো প্রথম যে যৌগটা তৈরি হলো সেই যৌগের নাম হচ্ছে বেনজাইল। কি নাম ভাইয়া? বেনজাইল মূলক। আর যেহেতু এখানে ক্লোরিন আছে এর নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। এইটা এমসিকিউতে বহুত পরিমাণে আসে। দ্বিতীয় যে যৌগটা আছে CHCl2, এখানে দুইটা ক্লোরিন চলে গেছে, এর নাম হচ্ছে বেনজাল। হালকা পার্থক্য কিন্তু, একটা ছিল বেনজাইল, একটা হচ্ছে বেনজাল। আর এই যৌগের নাম হচ্ছে বেনজো। তাহলে কি বললাম ভাইয়া? যদি টলুইন থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে একটি একযোজী মূলক তৈরি হয় তার নাম হচ্ছে বেনজাইল মূলক। যদি দুইটা হাইড্রোজেন চলে গিয়ে, মানে বেনজাইল কোনটা? বেনজাইল হচ্ছে এইটা, যদি সবার একটু বোঝার জন্য বলে দিই, CH2, এই যে একটা হাত ফ্রি, এটা হচ্ছে বেনজাইল। বেনজাল হচ্ছে এই গ্রুপের নাম হচ্ছে বেনজাল, CH, এই যে এরকম দুইটা হাত ফ্রি। আর বেনজো হচ্ছে এইটা, কার্বন একদম তিনটা হাতে ফ্রি থাকে। এই নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর সবার হচ্ছে একটু বলে দিই, জাস্ট সবাইকে রিমাইন্ডার দেওয়ার জন্য, এনবি দিয়ে, এটা এখানের সাথে রিলেটেড নাম্বার, তারপরে দেখাই দিচ্ছি। যদি এরকম মূলকটা হয় CO, ধরো এখানে এক হাত ফাঁকা আছে, CO মানে কি? একটা ছিল হচ্ছে বেনজালডিহাইড। সো বেনজালডিহাইড থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে তার নাম থাকে বেনজোইল। সবাই ক্লাসে মুখস্থ করে ফেলবি, বেনজোইল। এর ইংলিশ লিখছে না, ইংলিশ লিখলে খুবই কাছাকাছি স্পেলিং, তো ভুল হয়ে যাবে আমার নিজেরই, এই জন্য আমি বাংলাটাই বলে দিচ্ছি। আয় হায়, তাহলে আমি একটু ডটগুলোকে কানেক্ট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, আমরা টলুইন পড়ছিলাম তাই না? এই যে টলুইন শুরু হইলো, টলুইনের রিয়েকশনটাকে আমি দুই ক্যাটাগরিতে ভাগ করব। দুই ক্যাটাগরি মানে একটা হচ্ছে সাইড চেইনে বিক্রিয়া, এই শাফিন তুই কি শুয়ে শুয়ে ক্লাস করতেছিস? একটা হচ্ছে সাইড চেইনে বিক্রিয়া, আরেকটা হচ্ছে মেইন কার্বন রিংয়ে বিক্রিয়া। এখন সাইড চেইনে বিক্রিয়া যখন হয় তখন জাস্ট সে নর্মাল অ্যালকেনের মতো বিক্রিয়া দেখায়। সো নর্মাল অ্যালকেনকে যেরকম শক্তিশালী জারণ করলে অ্যাসিড তৈরি হয়, এটাকেও শক্তিশালী জারণ করলে অ্যাসিড তৈরি হয়, বেনজোইক অ্যাসিড তৈরি হয়। আবার এইটাকে যেরকম হচ্ছে আমি যদি সালফিউরিক অ্যাসিড নিতাম, যদি নিয়ন্ত্রণ না করতাম, সরাসরি যেরকম অ্যাসিড তৈরি হতো এখানে অ্যাসিড তৈরি হইতো, বাট আমি নিয়ন্ত্রিত করছি দেখে অ্যাসিড তৈরি না হয়ে বেনজালডিহাইড তৈরি হয়েছে। আর ক্লোরিনকে যদি আমি এক এক করে হচ্ছে টলুইনকে আমি যদি এক এক করে ক্লোরিনেশন করি, প্রথমে বেনজাইল, তারপরে বেনজাল, তারপরে বেনজো, তাহলে এই যৌগের নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড, এই যৌগের নাম হচ্ছে বেনজাল ক্লোরাইড,
এই যৌগের নাম বেনজোক্লোরাইড। আর যদি বেনজালডিহাইড থেকে একটা হাইড্রোজেন চলে যায় তার নাম হচ্ছে বেনজোইল। সবাই একটু বলতো ভাইয়া এইটুকু বুঝতে পারছি কিনা? এটুকু বোঝা কিন্তু অনেক জরুরি, অনেক জরুরি। ক্লিয়ার সবার এই অংশটুকু? ইয়েস, এটুকু সবার ক্লিয়ার। আমরা এবার দেখি ক্লোরিনের পার্ট 2। ক্লোরিনের পার্ট 2 মানে হচ্ছে বি নাম্বার সেট, যেটাকে বলছিলাম। বিতে কি হয়েছিল? বিতে হয়েছিল হচ্ছে টলুইনের এই রিংয়ে বিক্রিয়া, CH3। তো এখানে যত কাহিনী হবে সমস্ত কাহিনী হবে হচ্ছে এই রিং এর মধ্যে, তাই না? এখন আমাকে খুঁজতে হবে যে রিং এ আসলে কি কি বিক্রিয়া হয়। বেনজোইল কিভাবে হইলো? বেনজোইলটা এখানকার সাথে রিলেটেড না, এমনি বলে দিলাম বেনজালডিহাইড থেকে। এই যে এটা বেনজালডিহাইড না, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যে একযোজী মূলকটা তৈরি হয় তার মূলকের নাম হচ্ছে বেনজোইল। হ্যাঁ, পুরোটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। ওকে, এখন এটা আমি কিভাবে ব্যাখ্যা করব? চেইনে বিক্রিয়া। তো ভাই বেনজিনের মধ্যেও রিং আছে, এইখানেও তো রিং আছে, তাহলে বেনজিনে কি বিক্রিয়া হইতো মনে আছে? বেনজিনে বিক্রিয়া হইতো হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। সো বেনজিন যদি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দেখায়, এও কি দেখাবে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনও দেখাবে। কি বললাম ভাইয়া? বেনজিন যদি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দেখায় তাহলে এটাও ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখাবে। সো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখাবে, কিন্তু কিছু পার্থক্য আছে। সো আমি একটু লিখে দেই। সো এও দেখাবে হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। ইলেকট্রোফিলিক, PHI, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, TITUTION। কেমনে বুঝছি? কারণ ভাই আমি বেনজিন পড়ে ফেলছি। দেখ মনে আছে কিনা যে হচ্ছে বেনজিন কিরকম বিক্রিয়া দেখাতো? দুইটা বিক্রিয়া দেখাতো, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন, একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। সো এখানে অ্যাডিশনের কেসে আমরা যাচ্ছি না, আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে থাকে, আমাদের বইতে ওইটাই আছে। এখন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দেখায় জাস্ট লাইক বেনজিন। সো আমি জাস্ট এখানে একটু লিখে দেই যে বেনজিনের মতো, কারণ সে বেনজিনের জাতক না, বেনজিনের মতো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দেখায়। কিন্তু সবাই একটু চিন্তা করতো ভাই, এটা কি বেনজিন থেকে ফাস্ট হবে না স্লো হবে? তোর বিবেক বুদ্ধি কি বলে? কমন সেন্স অ্যাপ্লাই করি যে এটা বেনজিনের মতো বিক্রিয়া দেখায়, বাট বেনজিন থেকে ফাস্ট হবে না স্লো হবে? অবশ্যই ফাস্ট হবে, কারণ এখানে কি আছে? একটা অ্যাক্টিভেটিং এজেন্ট আছে না? সো বেনজিন থেকে সে ফাস্ট হবে। সো ফাস্টার আমরা লিখলাম, ফাস্টার দেন বেনজিন। এরপরে আসি, আচ্ছা এখানে কি উৎপাদ একটা তৈরি হবে নাকি দুইটা তৈরি হবে? দুইটা তৈরি হবে না? কি কি তৈরি হবে? আমরা জানি যেগুলো অ্যাক্টিভেটিং গ্রুপ তারা অর্থ প্যারা নির্দেশক, তাহলে এখানে দুইটা প্রোডাক্ট হবে, একটা হচ্ছে অর্থ ও প্যারা প্রোডাক্ট। অর্থ প্লাস হচ্ছে প্যারা প্রোডাক্ট। ওকে, সো আমি এখান থেকে দুইটা উৎপাদ পাবো, একটা পাবো অর্থ উৎপাদ, একটা পাবো প্যারা উৎপাদ। সো এইটা ছিল আমার টোটালি হচ্ছে ওই কি বলে টলুইনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়ার একেবারে হচ্ছে মূল কথা। এবার আমরা বিক্রিয়াগুলো দেখব, এবং আমি বিশ্বাস করি এই বিক্রিয়াগুলো তোদের কাছে ইজি পিজি লেমন স্কুইজি লাগবে, কারণ তুই মেইন জিনিসটুকু পড়ে আসছিস। মেইন জিনিস মানে বেনজিনেরটা পড়ে আসছিস। ওকে, সো সবাই একটা চাইলে আমার মতো চার্ট আকারে লিখতে পারিস। চার্ট আকারে লিখলে দেখবি অল্প জায়গায় হয়ে যাচ্ছে। সো আমি চার্টের মাঝখানে একটা টলুইন নেব। এই হচ্ছে আমার মাঝখানে একটা টলুইন। এই হচ্ছে আমাদের মাদার টলুইন, যেখান থেকে সমস্ত কিছু তৈরি হবে। এবং যেহেতু আমার কাছে টেকনোলজি আছে, সো কাজটা আমার জন্য সহজ। অনেক জিনিসপত্র আমার কাছে এখানে আছে। নোট অনেক কনভিনিয়েন্ট একটা জিনিস, মানে এই নোট আমি আগে পিপিটিতে পড়াইতাম, বাট পিপিটিতে লেখা অভ্যাস ছিল, বাট পিপিটি না জাস্ট টিচিং এর জন্য না, মানে নোটটা পুরো ডিজাইন করা হয়েছেই হচ্ছে টিচিং এর জন্য। এবং এটা পেইড ভার্সন। ফ্রি ভার্সনে অনেক কিছু অনেক ফিচার নাই, কিন্তু পেইড ভার্সনে অনেক সুন্দর সুন্দর ফিচার আছে। এবং আমি প্রতিদিন একটু একটু করে শিখছি যে ও ভালো কথা, জোস্ত কপি করা যায়। তারপরে যেমন ধর হচ্ছে যেভাবে নিলে এটাকে কপি করে অন্য জায়গায় নেওয়া যায়, আমি এটা জানতাম না আগে। এই যে পুরোটা সিলেক্ট হয়ে গেছে, মানে এটা জাস্ট ডিজাইন ফর টিচিং।
সো টলুইনের ক্ষেত্রে আমরা আগে যেরকম যেরকম শিখছিলাম সেরকম শিখবো। মানে হচ্ছে আমি যদি টলুইনের ক্ষেত্রে তুই হচ্ছে ক্লোরিনেশন করিস, ক্লোরিনেশন মানে ধর হচ্ছে তুই ক্লোরিন নিলি, Cl আর AlCl3 নিলি, অবশ্যই ড্রাই কন্ডিশন নিতে হবে। তাহলে ভাই ওই যে ক্লোরিনেশন যেমন শিখছিলাম সেরকম এখানে দুইটা তৈরি হয়, বাঁকা হয়ে গেছে। একটা তৈরি হবে হচ্ছে অর্থ, একটা তৈরি হবে হচ্ছে প্যারা। সো ব্যাপারটা হচ্ছে এরকম আছে, এরকম ভাবে না লিখে একটু অন্যভাবে লিখে, এভাবে লিখতে গেলে আমি হচ্ছে কোলায় উঠতে পারবো না, হিজিবিজি হয়ে যাবে। সুন্দর করে লিখি, এইভাবে লিখে। এই হচ্ছে আমার টলুইন। ওকে, এভাবে লিখলে আমি ডান পাশে লেখার অনেক জায়গা পাবো। প্রথম রিয়েকশন, যে টলুইনকে যদি আমি ক্লোরিনেশন করি, কাঁচা বাচ্চারা ক্লোরিনেশন মানে আগে যেরকম করছিলাম সেরকম, ক্লোরিন অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। তাহলে আমি জানি রিয়েকশনটা ফাস্ট হবে এবং কি কি তৈরি হবে, একটা হচ্ছে অর্থোক্লোরোটোলুইন, একটা প্যারাক্লোরোটোলুইন। তাহলে আমি এখানে পাবো হচ্ছে এইটা একটা, ভাই মুখস্থ করবি না কিন্তু, মুখস্থ করবি না। তুই যদি মুখস্থ করিস তাহলে এত কষ্ট করে কেন তোকে এত বেসিক টেসিক এত কিছু শিখে আসলাম। একটা অর্থ, একটা প্যারা, এখানে CH3 এবং এখানে হচ্ছে CH3, গেল এটা একটা। এখানে ছিল অনেক দেখানো যায়, আমি মিথাইলেশন করলে কি হবে, অ্যালকাইলেশন করলে কি হবে। ভাই বেনজিন যা যা দেখায় এখানে তাই তাই দেখায়। 2 নাম্বার হচ্ছে যদি আমি ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন করি, CH3Cl এবং অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এখানেও ড্রাই কন্ডিশন নিলাম। ওই যে একটা অর্থ অবস্থানে যাবে, একটা প্যারা অবস্থানে যাবে। সো একটা অর্থতে গেল, একটা প্যারাতে গেল। সো এই হচ্ছে আমাদের অর্থ প্রোডাক্ট, এখানে CH3, এখানে CH3, এখানে ক্লোরিন হবে। এইখানে CH3 এন্ড এইখানে হচ্ছে CH3। কাঁচা বাচ্চারা আমরা কি জানি এই যৌগগুলোর নাম কি, এগুলোকে কি বলা হয়? এই যৌগগুলোর নাম হচ্ছে জাইলিন, XYLENE, জাইলিন নামটা মনে রাখিস। জাইলিন মানে হচ্ছে দুইটা মিথাইল থাকলে সেটাকে জাইলিন বলে। কারো কি জানা আছে একটা মিথাইল একটা হাইড্রোক্সিল থাকলে কি নামে ডাকে? একটা মিথাইল একটা হাইড্রোক্সিল, ওটাকে ক্রিসল বলে, আমরা শিখবো আস্তে আস্তে ক্রিসল। কিন্তু যদি দুটোটা মিথাইল থাকে তখন সেটাকে বলা হয় জাইলিন। এটার নাম হচ্ছে অর্থোজাইলিন, ওটার নাম হচ্ছে প্যারাজাইলিন। এরপরে দেখি এটার সাথে আমি এটা একটু অন্য রং দিয়ে লিখি। আমি CH3Cl দিলাম এবং AlCl3, এটা দিলাম হচ্ছে অতিরিক্ত, এক্সেস। অতিরিক্ত অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দিলাম, অতিরিক্ত। যদি এক্সেস অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দিই তাহলে এখানে তৈরি হবে মেটাজাইলিন। খুবই ইম্পর্টেন্ট, অ্যাডমিশন টেস্টে এটা দিয়ে সবথেকে বেশি প্রশ্ন আসছিল। সো এখানে CH3 আর এখানে CH3, এখানে আমরা একটা কোয়েশ্চেন মার্ক দেই। ওকে, এর কাজটা কি একটু সহজে বলে দিই, এখানে কি ঘটনাটা ঘটে। আচ্ছা, আমরা জানি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কি, লুইস অ্যাসিড না? লুইস অ্যাসিড মানে কি, তার তো ইলেকট্রন দরকার। এটা তো ফিল করতে পারে যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের ইলেকট্রন দরকার। তো সেই ইলেকট্রনের জন্য ক্লোরিন কাছ থেকে ইলেকট্রন নেয়। তো সে ক্লোরিনের কাছ থেকে ইলেকট্রন নেয়, আবার এত বেশি পরিমাণ যদি দেই তাহলে এইখানেও সে যেহেতু অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন ডোনার, এইখানে গিয়েও সে কিছু ইলেকট্রনের ভাগটাগ বসায়, বুঝছিস? এখানে একটা কমপ্লেক্স ইফেক্ট আছে, সেই ইফেক্ট আমাদের সিলেবাসে নাই। সো আমি যখন তোর মতো স্টুডেন্ট ছিলাম আমি এটা একটু মনে রাখতাম যে এক্সেস অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড নিলে মেটাজাইলিন তৈরি হয়। কিন্তু মেইন কথা হচ্ছে এক্সেস নিলে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এত বেশি হয় যে এই মিথাইল গ্রুপটা বেনজিন বলয়কে ইলেকট্রন দিতে পারে না এতটা বেশি। সো দিতে পারে না দেখে তখন সে মেটা নির্দেশক হয়ে যায়। সো মেইনলি একটু মনে রাখি সবাই। ওকে, তারপরে আমরা দেখি হচ্ছে যদি টলুইনের সাথে আমি হচ্ছে অ্যাসাইলেশন করি, ভাই যা যা করবি ওই আগের মতোই তৈরি হবে।
CH3, এখানে হচ্ছে COCl এবং অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। তাহলে এখানেও অর্থ আরেকটা প্যারা তৈরি হবে, এখানে CH3, এখানে হচ্ছে অক্সিজেন CO, এখানে CH3, এটা একটা। আরেকটা তৈরি হবে হচ্ছে এখানে CH3, এখানে CO, CH3। টলুইনের সাথে তুই যদি হচ্ছে সালফোনেশন করিস, তো যদি সালফোনেশন করি তাহলে হচ্ছে ধর এখানে হচ্ছে SO3H, SO3 আর সালফিউরিক অ্যাসিড, তাহলে ওই আগের মতো একটা অর্থ অবস্থানে যাবে, একটা প্যারা অবস্থানে যাবে। এখানে তৈরি করে হচ্ছে CH3, এখানে SO3H, আর এইখানে তৈরি হবে হচ্ছে এইটা CH3, এখানে হচ্ছে SO3H। সবাই একটু লিখে নিস। এই একটা বাদে বাকি সবগুলো কিন্তু নতুন কিছু শিখছি না, একেবারে হুবহু তুই আগে যা শিখছিস তাই, শুধু আগেরটাকে আমরা জাস্ট একটা প্রোডাক্টের জায়গায় দুইটা প্রোডাক্ট লিখে দিচ্ছি, আর কোনো পার্থক্য কিন্তু নাই। একদম আগে যা শিখছিলি তাই শুধু রিপিট করা হচ্ছে। এই যে এই একটা হচ্ছে নতুন। এখন এখান থেকে এইগুলো না পরীক্ষায় খুব একটা আসে না, আসলে এগুলো পরীক্ষা খুব একটা আসে না। তো পরীক্ষায় কোনগুলো আসে সেটা একটু বলে দিই। পরীক্ষায় আসে হচ্ছে টিএনটি প্রস্তুতি। সবার কি এটুকু লেখা হয়েছে? লেখা হলে একটু জানাস তো ভাইয়া, যে এই পেজ লেখা হয়েছে কিনা। সেভ করে নেই। আজকে আমাকে বিকাশ থেকে ফোন করছিল, ভাই রে ভাই, মানে আমি তো হচ্ছে চিন্তা করলাম একটা নর্মাল আমজনতা হইলে আহ, এটা আমি নিজেও হচ্ছে একটু হালকা প্যানিক করে ফেলছিলাম যদি হচ্ছে এখানে ওরকম কেউ হইতো। মানে জাস্ট আমাকে এটা বলছে যে আমার বিকাশ অ্যাকাউন্ট আগামী লক হয়ে গেছে। এখন চিন্তা করো, আমার কাছে কত মানুষ কোর্সের জন্য টাকা পয়সা পাঠায়, তো বিকাশ অ্যাকাউন্ট যদি লক হয়ে যায়, আর আমার ভাই সময়ের খুবই অভাব, ওই বিকাশের অফিসে যেতে হবে, তারপরে হচ্ছে আহ, ওইটা ঠিক করে নিতে হবে। তো কথা হচ্ছে এই জিনিসটা নিয়ে আমার এত প্যারা লাগছিল শুনেই প্রথমে। এখন পরে হচ্ছে দেখছিস বোধহয় আমার ফেসবুক পোস্ট, দেখছিস কি তোরা? মানে আমি আমি প্রথমে যখনই শুনছি যে সে কমপ্লেন করছে আমার বিকাশে আমার নাম্বারের নামে, তখন আমি চিন্তা করছি ভাই আমার নাম্বারে কমপ্লেন কেমনে করলো। হ্যাঁ হ্যাঁ, স্থগিতের জায়গায় স্থাপিত লিখছে। অশিক্ষিত প্রতারক। ওকে, সবাই লিখে নে টিএনটি প্রিপারেশন। টিএনটি, টিএনটি, টিএনটি মানে ট্রাইনাইট্রোটুলিন, এটা বুঝি নাই? সালফার ট্রাইঅক্সাইড সালফিউরিক অ্যাসিড দিলে সালফোনেশন হয় ভাই, বেনজিনের মধ্যে পড়ে আসছে, বেনজিনের মধ্যে রিঅ্যাকশন রিভিউ দেখিস, একেবারে এই রিঅ্যাকশন মেকানিজম সহ আমরা দেখে আসছি। এই টিএনটির ফুল ফর্ম কি কাঁচা বাচ্চারা? টিএনটির ফুল ফর্ম হচ্ছে ট্রাই নাইট্রোচোলুইন। এটা কি কাজে লাগে কারো কি জানা আছে? মানে টিএনটি কি কাজে ইউজ করা হয়? গুড, টিএনটি হচ্ছে বিস্ফোরক। টিএনটি, নাইট্রোগ্লিসারিন, এই টাইপের জিনিস হচ্ছে, তারপর হচ্ছে ডিনামাইটস, সবই বিস্ফোরণের কাজে ব্যবহৃত হয়। এবং বিশেষ করে হচ্ছে ওই যে বিভিন্ন বড় বড় স্থাপনা নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করতে, কোনো পাহাড়ি অভিযান চালনা করার সময় এই টিএনটি ইউজ করা হয়। সো টিএনটি হচ্ছে ট্রাই নাইট্রোটলুইন। টিএনটি ট্রাই নাইট্রোটলুইন, কোথায় লিখে দেবো? এখানে লিখে দিই, ট্রাই নাইট্রো, TOLUENE, ট্রাই নাইট্রোটলুইন, মানে তিনটা নাইট্রো গ্রুপ থাকবে। মোটা করে লিখলে অনেক কিউট লাগে। CH3, এখানে নাইট্রো, এখানে নাইট্রো, NO2, 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 এই হচ্ছে আমাদের টিএনটি। হ্যাঁ, কন্ট্রোলড ডিমোলিশনের কাজে ব্যবহৃত হয়। সো টিএনটি ট্রাইনাইট্রোটলুইন, এখন আমাদেরকে এটা তৈরি করতে হবে। এখন তৈরি করতে হবে ভাই, এটা সবাই বিশ্বাস করে, বাংলাদেশের 99% টিচার আর 99% স্টুডেন্ট এটা মুখস্থ করে এবং মুখস্থ করায়। বাট আমরা মুখস্থ করবো না, আমরা এটা ফিল করব। দেখ, অর্গানিক যে ফিল করার জিনিস, এটা কত সুন্দর করে তুই এটা বুঝতে পারবি। আবারও বলতেছি, ম্যাক্সিমাম কিন্তু মুখস্থ করে। সবাই একটু ভালো মতো মনোযোগ দিস। সো ডেফিনেটলি টলোইনকে 3 বার নাইট্রেশন করতে হবে, এটা তো কমন।
যে টলুইনকে, যেহেতু টলুইন, সো আমি টলুইনকে দিয়েই শুরু করব। টলুইনকে দিয়ে আমি 3বার নাইট্রেশন করব। সো টলুইন নিলাম, এখানে CH3, সো তাকে নাইট্রেশন করব প্রথমবার। সো প্রথমবার নাইট্রেশন করব কি দিয়ে? আমি হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড নিলাম, HNO3। আমরা জানি যে নাইট্রেশনে সালফিউরিক অ্যাসিড লাগে, এটা তো অনেকবার পড়ছি। আর যেহেতু হচ্ছে টলুইনটা অ্যাক্টিভেটেড, খুব বেশি তাপ লাগে না, মাত্র 30°C। 30° কিন্তু আহামরিক তাপমাত্রা না। ইভেন আমার এই রুমের তাপমাত্রা, আমার এসিতে 25° আছে, সো 30° এমন আহামরিক কোনো তাপমাত্রা না। সো আমি টলুইনকে প্রথম স্টেজে নাইট্রেশন করলাম। কি হবে? অর্থোনাইট্রোটলুইন, প্যারানাইট্রোটলুইন। খবরদার মুখস্থ করবি না কিন্তু ভাইয়া। অর্থোনাইট্রোটলুইন, প্যারানাইট্রোটলুইন মানে হচ্ছে যেরকম তৈরি হচ্ছে, এখানে হচ্ছে CH3, NO2, আরেকটা হচ্ছে CH3, এখানে হচ্ছে NO2। এই যেটা হচ্ছে অর্থোনাইট্রোটলুইন, প্যারানাইট্রোটলুইন তৈরি হলো। কিন্তু আমি তো এটা মনোনাইট্রেশন হইলো, আমি তো মনোনাইট্রেশন চাই না। আমি কি চাই? পলিনাইট্রেশন, বা আরো একবার নাইট্রেশন করতে হবে। তাহলে আমি এই দুটাকে, মানে এখানে যে দুটো তৈরি হয়েছে, এই দুটাকে আবার নাইট্রেশন করব। মানে ওইখানে আবার নাইট্রেশন করতে হবে, সোজা কথায় পুরো প্রসেসটাকে আবার নাইট্রেশন যখন করব, তখন ওই যে আবারও নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এই কাঁচা বাচ্চারা বলতো, এখানে কি তাপমাত্রা বাড়াইতে হবে না কমাইতে হবে? তোর কমন সেন্স কি বলে? তাপমাত্রা অবশ্যই বাড়াইতে হবে। কেন বাড়াইতে হবে ভাই? নাইট্রো গ্রুপ অ্যাড হয়েছে, নাইট্রো গ্রুপ কি ডিঅ্যাক্টিভেটিং এজেন্ট না? খেয়াল করছিস যে টলুইন তো ছিল, মিথাইল ছিল, তো এখন আরো নাইট্রো অ্যাড হয়েছে। নাইট্রো তো ডিঅ্যাক্টিভেটিং এজেন্ট, তাহলে এখানে টলুইনটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে। সো আমাকে জোর করে বিক্রিয়া করাইতে হবে। সো ওই 30 থেকে ডাবল করে ফেলবো, 60 করে ফেলবো। এইও মানুষ মুখস্থ করে। এবার তোদেরকে কিছু পাজল সলভ করাইছিলাম, দেখ সেটা কাজে লাগবে। সবাই লেখা বন্ধ কর, লেখা বন্ধ করে এদিকে তাকা। আচ্ছা, এই মিথাইল তো অর্থপ্যারা নির্দেশক, তাই না? তো মিথাইলের রেসপেক্টে এই হচ্ছে প্যারা, তাই না? আর এই হচ্ছে অর্থ। সো অর্থতে যাবে না, কারণ প্রথমবার অর্থতে যায় না, স্টেরিক বাধা আছে। সো মিথাইল নতুন জামাইরে বলবে যে এখানে যাও। আবার নাইট্রো কি নির্দেশক? নাইট্রো মেটা নির্দেশক। তাহলে নাইট্রোর রেসপেক্টে মেটা কোনটা? এইটা আর হচ্ছে এইটা। সবাই দেখ এটা বুঝিস কিনা ভাইয়া? টলুইনের মিথাইলটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। তো অর্থতে খুব একটা যাবে না, কারণ অর্থতে গেলে স্টেরিক বাধা আছে, যে এই মিথাইলের জন্য এখানে কেউ জায়গা সংকুলন হবে না। আর আমি তো কয়েকটা স্টেপে করবো, সো প্রথম স্টেপে অর্থতে যাচ্ছে না। স্টেরিক বাধা মানে জায়গা সংকুলন না হওয়া। মানে কোনো জায়গায় ধর, তুই অনেক সময় হয় না বাসের সিটে বসছিস, পাশের সিটে অনেক মোটা একজন বসছে, তো তখন তুই যে জায়গা পাচ্ছিস না, এটাকে স্টেরিক বাধা বলে। অথবা ধর হচ্ছে ভিড়ের মধ্যে দিয়ে যেতে পারছিস না, কারণ হচ্ছে অনেক মানুষ দাঁড়ানো, এটাকে স্টেরিক বাধা বলে। স্টেরিক বাধা মানে জায়গার সংকুলন না হওয়া। এইখানে খুব একটা যাবে না, আসবে কোথায়? সব এইখানে। মিথাইল বলে এইখানে আসতে, আবার এই নাইট্রোমূলকটাও বলে এইখানে আসতে, কারণ যেটা মিথাইলের সাপেক্ষে প্যারা নির্দেশ, প্যারা অবস্থান, সেটা NO2 এর সাপেক্ষে মেটান অবস্থান। আর NO2 মেটা নির্দেশক। তাহলে এই যৌগটা থেকে যে যৌগটা হয়, সেই যৌগটা হচ্ছে এইটা, CH3। এখানে NO2 তো একটা আছেই, আর এইখানে হচ্ছে NO2। এটা হচ্ছে এইখান থেকে আসা যৌগটা। এবার দেখি এইখানে আসা যৌগটা কি হবে। আচ্ছা, এই মিথাইল তো অর্থপ্যারা নির্দেশক, লিখবে না কেউ কিন্তু আগে থেকে। মিথাইল অর্থপ্যারা নির্দেশক, তো মিথাইল বললো যে অর্থতে যাও, তো ধরলাম এটা হচ্ছে আমাদের মিথাইলের সাপেক্ষে অর্থ। আর এখানে যাও যে কথা, এখানে যাও তো একই কথা, সো সেই যে কোনো এক জায়গায় বললো আর কি। এখানে বললো মিথাইলটা। আবার নাইট্রোর সাপেক্ষে কি মেটা নির্দেশক? এইটা বা এইটা একই তো কথা, যে কোনো এক জায়গায় গেলেই হয়। তাহলে এইটাও কি নির্দেশ করছে? এইখানে যাওয়া। এইখানে যাওয়া মানে কি এই যৌগটা না? তো সবাইকে এটা বুঝতে পারি যে এইখান থেকে যে যৌগটা তৈরি হয়, এইখান থেকেও সেই একই যৌগটা তৈরি হয় কোইন্সিডেন্টলি। সবাই কথাটা হজম কর, আমি একটু পানি খাই। আমি অনেক টিচারকে এরকম পড়াইতে শুনছি যে
দেখতো কেমন জানি মনে হয় না যে এইটা আর এইটা এরকম একসাথে একটার উপর একটা বসাইলে এটা তৈরি হয়, কেন জানি মনে হয় না যে এইটা আর এইটা এর উপর এটা বসা, দেখ এটা তৈরি হয়। সো সবাই আমি এরকম পড়াইতে দেখছি অনলাইনে যে এইটা আর এইটা একসাথে মিশে এটা তৈরি হয়েছে। বাট আসলে মেন ঘটনা কি, এখান থেকে একটা আলাদা যৌগ তৈরি হয়েছে, এইখান থেকে একটা আলাদা যৌগ তৈরি হয়েছে, কোইনসিডেন্টলি সেই দুটো যৌগ একই যৌগ হয়ে গেছে। এই জন্য হচ্ছে আমরা এখানে জাস্ট তুই চাইলে 2 দিতে পারিস, এটা না দিলেও কোনো সমস্যা নেই, কারণ জৈব যৌগের সমতাকরণ ম্যান্ডেটরি না। এখন আমার তো ভাই ডাইনাইট্রোটোলুইন তৈরি হয়েছে, কিন্তু আমার লাগবে তো ট্রাইনাইট্রোটোলুইন, মানে এটাতে আবার নাইট্রেশন করতে হবে। এই কাঁচা বাচ্চারা তাপমানটা কি বাড়াইতে হবে নাকি সেম থাকতে হবে? আরো বাড়াইতে হবে, তাই না? তাপমানটাকে আরো বাড়াইতে হবে। কারণ কি, এই যে আরেকটা ডিএক্টিভেটিং এজেন্ট অ্যাড হয়েছে। সো এই বাড়ানোটা হচ্ছে 110 ডিগ্রি সেলসিয়াস, 110 না 120 দ্বারা ভুলে গেছি। আমি জানি তাপমানটা বাড়াইতে হবে, মানটা হচ্ছে 110। নাইট্রিক অ্যাসিড ওই আগের জিনিস, তাপমানটা হচ্ছে 110। আমি স্টুডেন্ট থাকাকালীন মনে রাখতাম এভাবে, হ্যাঁ 120 হলে মিলে যেত, আমি এটাই মনে রাখতাম। 30 থেকে 60 ডাবল হয়েছে, 60 থেকে 110, ভাই 120 দিলেও কোনো সমস্যা নাই, কারণ যে বিক্রিয়া 110-এ হয় সেই বিক্রিয়া 120 দিলে কোনো প্যাঠা নেই, বরং আরেকটু ফাস্ট হবে। এবার দেখি যাবে কোথায়, সবাই একটু লেখা বন্ধ করে তাকা। এই মিথাইলটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, তো মিথাইলের সাপেক্ষে এখানে অর্থ একজন আছে, এখানেও আছে, সো মিথাইলটা বলবে এখানে যাও মিথাইলের জন্য। আবার এই নাইট্রোটা হচ্ছে মেটা নির্দেশক, দেখ ভাই এটা মেটা, তাহলে ওর সাপেক্ষে যে এটা মেটা আর এটা মেটা, মানে নাইট্রো বলে এখানে যাও, এই নাইট্রো মেটা সেই নাইট্রো বলে এখানে যাও, মানে তিনজন মিলে বলে যে ভাই তুই ওইখানে যা, তুই ওইখানেই যাবি, তোর কোনো কথা নাই। সো এইখানে যাওয়া ছাড়া তার কোনো উপায় নাই। সো যেহেতু এখানে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, সো আমি এখানে কি পাচ্ছি, ওই যে টিএনটি, CH3, এইখানে NO2, এইখানে NO2, এইখানে NO2, এই হচ্ছে আমাদের টিএনটি বা ট্রাইনাইট্রোটোলুইন। হ্যাঁ মাইনকে চিপায় পড়ে গেছে, মানে সবাই বলতেছে এখানে তোমার যাইতে হবে আর কি, তুমি এইখানেই যাবা। নর্মালি এরকম হয় কি, ধর আমি তো হচ্ছে এমনি খাবার দাবার একটু বেশি ঘুটে খাই, মানে তোর হচ্ছে জাঙ্ক খাই না, বাট যখন এরকম কোথাও বেড়াইতে যাই, বিশেষ করে মামা বাড়ি খালা বাড়িতে, তো হচ্ছে তখন মানে এমন একটা অবস্থা, মানে আমি চিনি টিনি একটু কম টম খাই, জাঙ্ক কম খাই, বিরিয়ানি টিরিয়ানি খাই না, বাট সবাই এমন ভাবে ধরে এবং ওনারা মনে করে যে বেশি খাইলেই মনে হয় ভালো, মানে আমি যত বেশি খাইবো লোকজন তত বেশি খুশি হয়। হাজারি স্যারের বই 100 দেওয়া, 110 100 ব্যাপার না। তাহলে এটা ছিল আমাদের টোলুইনের রিয়াকশন। এবার সবাই একটু হচ্ছে একটু দেখি, সবাই লিখে নেয় বেনজিন টু টোলুইন কনভার্সন। বেনজিন টোলুইন এদের মধ্যে আমরা কনভার্ট করব, মানে বেনজিন থেকে টোলুইন বানাবো, টোলুইন থেকে বেনজিন বানাবো। এটা খুব ফান বিক্রিয়া। সো বেনজিন থেকে টোলুইন, টোলুইন থেকে হচ্ছে বেনজিন। সো বেনজিন থেকে টোলুইন কাপলিং বিক্রিয়া দেখাবো সাদমান, সেটা হচ্ছে ডায়াজোনিয়াম সল্টের মধ্যে, এখন আপাতত থাকুক। সো বেনজিন থেকে টোলুইন, টোলুইন থেকে বেনজিন, এক্ষেত্রে কি ঘটনাটা ঘটে, ধর ভাই তোর কাছে হচ্ছে বেনজিন আছে, এখন বেনজিন থেকে টোলুইন বানানো তো ইজি পিজি লেমন স্কুইজি, তাই না? আমি যদি মিথাইলেশন করি CH3Cl আর AlCl3, সো আমি বেনজিনকে যদি মিথাইলেশন করি তাহলে বেনজিন থেকে টোলুইন তৈরি হবে, এটা আমাদের মুখস্থ জিনিস, মুখস্থ থাকা উচিত। সো এই যে বেনজিন থেকে টোলুইন তৈরি হচ্ছে। এখন কথা হচ্ছে তোকে এই টোলুইন থেকে ছলে বলে কৌশলে এই মিথাইলটাকে বাদ দিতে হবে। এখন ছলে বলে কৌশলে মিথাইলটাকে যদি বাদ দিতে হয়, তাহলে এই আমাদের কি ডিকার্বক্সিলেশন মনে আছে? আমি একটু বলে দিচ্ছি অ্যাপ্রোচটা কি হবে। অ্যাপ্রোচটা হবে, আমি যদি কোনোভাবে এই CH3 কে COON এ বানাইতে পারি, আমি ডিকার্বক্সিলেশন এখনো শিখাই নাই, কিন্তু আমি জানি তোরা সবাই এটা জানিস, 19 এ কেউ আর কোনো বিক্রিয়া পারুক না পারুক, ওই জৈব যৌগে ডিকার্বক্সিলেশন সবাই পারে। সো ডিকার্বক্সিলেশনে যেরকম বাদ যায় কার্বন কমায়,
So আমি এই কার্বনকে ছলে বলে কৌশলে COON এ বানাবো। যদি COON এ বানাইতে পারি তাহলে তো ওটাকে বাদ দেওয়া যাবে ডিকার্বক্সিলেশন করে। সো এখানে কি করবি, তুই নাইট্রিক অ্যাসিড নে, কিছুক্ষণ আগে তোকে দেখাইছি। গাঢ় নাইট্রিক অ্যাসিড নিবি এবং এটাকে হিট দিবি, তাহলে এখানে কি তৈরি হবে, এখানে তৈরি হবে হচ্ছে COOH। এখন এই COOH থেকে আমি বানাবো কি, লবণ। তার মানে এখানে তুই সোডিয়াম হাইড্রোক্সাইড দে, কারণ তুই কিন্তু ভাই COOH থেকে শিখিস নাই, তুই কি শিখছিলি, তুই শিখছিলি COON থেকে। তো লবণ অ্যাসিড ক্ষারের লবণের বিক্রিয়া, সরি অ্যাসিড ক্ষারের বিক্রিয়া লবণ পানি তৈরি হবে। সো এখানে লবণ তৈরি হবে হচ্ছে এইটা COON। এরপরে সে 9-10 এর ছোট্ট বিক্রিয়াটা ছোট্ট কালের, আমি যদি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর সোডা লাইম দেই তাহলে এখানে কি তৈরি হবে, এখানে বেনজিন তৈরি হবে। এই কাঁচা বাচ্চারা সবাই কি বুঝিয়ে আছি? ক্যালসিয়াম অক্সাইড, হ্যাঁ। হিট লাগবে না? হ্যাঁ, হিট একটু লাগবে, বাট ওইটা এতটা ইম্পর্টেন্ট কিছু না। এবার আমরা অনেক প্রশ্ন সলভ করব। সবাই কি লেখা হয়েছে এটুকু? তাহলে এই সাথে সাথে আমাদেরকে রিয়েল অ্যারোমেটিক পার্টটুকু শেষ হলো। রিয়েল অ্যারোমেটিক পার্ট মানে হচ্ছে, আমি এটা বোঝাচ্ছি, মানে বেনজিন এবং টলুইন। হ্যাঁ, অ্যারোমেটিক আরও আছে, ফেনল অ্যারোমেটিক আছে, ডায়াজোনিয়াম সল্ট অ্যারোমেটিক আছে, বাট রিয়েল অ্যারোমেটিক বলতে বেনজিন এবং টলুইনকে বোঝানো হয়। সো আমি ডটগুলোকে একটু কানেক্ট করে দিয়ে এসে যেন ক্লাসেই পড়াটা মুখস্থ হয়ে যায়। টলুইন শুরু করছিলাম। টলুইনের তোর হচ্ছে দুইটা সাইড আছে, একটা কখনো সে এই অংশে বিক্রিয়া দেখায়, কখনো এই অংশে বিক্রিয়া দেখায়। এই অংশে সিম্পলি জারণ করলে বেনজোইক অ্যাসিড, নিয়ন্ত্রিত জারণ করলে বেনজালডিহাইড, তারপর একটা একটা করে হ্যালোজিনেশন করলে এখানে বেনজাইল, বেনজাল, বেনজোক্লোরাইড তৈরি হয়। তারপরে দেখলাম হচ্ছে ক্লোরিনের রিংয়ে বিক্রিয়া, রিংয়ে মানে বেনজিন রিংয়ে বিক্রিয়া। সো বেনজিন রিংয়ে বিক্রিয়ার সময় টলুইন বেনজিনের মতো বিক্রিয়া দেখায়, বাট একটু ফাস্ট হবে। আর এইখানে দুইটা প্রোডাক্ট তৈরি হয়, অর্থ এবং প্যারা প্রোডাক্ট। তারপরে আমরা দেখলাম এখানে ভাই মনে রাখার জিনিস একটাই, এটা যে আমি যদি এক্সেস অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড নেই তখন সেখানে মেটাজাইলিন তৈরি হয়, এই একটা তোর মনে রাখতে হবে। তারপরে হচ্ছে টিএনটি দেখলাম, ট্রাইনাইট্রোটলুইন। ওকে, সো প্রথমে নাইট্রেশন করব 30 ডিগ্রিতে, তারপর 60 ডিগ্রি, তারপর 110 ডিগ্রি, এখানে ট্রাইনাইট্রোটলুইন তৈরি হলো। আর বেনজিন টু টলুইন, টলুইন টু বেনজিন। সো অ্যারোমেটিকের বাকি যে সামনে আছে সেগুলো তো আমরা সামনে দেখব, বাট এরপরে আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইল, হ্যালাইড এগুলো শুরু করব। এবং এখন দেখবি যে অর্গানিক কত ফাস্ট শেষ হয়ে যায়। আমি জানি তোদের অনেকের কাছে মনে হচ্ছিল যে ভাইয়া অর্গানিক অনেক স্লো আগাচ্ছে, বাট অর্গানিকের এরপরে দেখবি আমি একদিন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন শেষ করব, দেখিস। একদিন আমি অ্যালকোহল এবং অ্যালকাইল হ্যালাইড শেষ করব, একদিন দেখবি যে হচ্ছে আমি অ্যালডিহাইড কিটোন শেষ করব, আর একদিন হচ্ছে অ্যাসিড অ্যামিন শেষ করব। মানে আর খুবই কম সংখ্যক ক্লাস লাগবে অর্গানিকের মেইন জিনিসটুকু, সেটা হচ্ছে, না আমি স্লোই আগাবো, আমি ইচ্ছা করে ফাস্ট আগাবো না, বাট আমি এটা বলতেছি যে অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে। কারণ অর্গানিক তোরা হচ্ছে থাকে না একটা জিনিস এরকম আস্তে 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 করে গ্রো হয়, তারপরে অনেক ফাস্ট হয়। সো বেসমেন্ট স্ট্রং হলে জিনিসটা হচ্ছে খুব তাড়াতাড়ি আগায়। সো আমি স্লো আগাবো, সমস্যা নেই, তোরা এটা নিস না, বাট দেখবি যে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। ওকে কাঁচা বাচ্চারা, কিছু প্রশ্ন সলভ করব, চলো একটু দেখি। সো প্রথম প্রশ্ন হচ্ছে, ম্যাক্সিমাম তোরা পারিস যেগুলো আমি দেখাবো, কারণ আমি এখানে সবই পড়াই ফেলছি। ওকে, সকল বোর্ড 18, ওয়াল বোর্ড। এই জানছিলাম 2018 সালে সকল বোর্ডে সেম প্রশ্ন হয়েছিল। তো সেখানে প্রশ্ন আসছিল হচ্ছে এইটা, যে কার্বোক্যাটায়ন কাকে বলে। কার্বোক্যাটায়ন কাকে বলে। চ্যাপ্টার শেষে তো আমরা এমনিতে প্রশ্ন সলভ করব, বাট এমনিতে সাথে সাথে কিছু প্রশ্ন সলভ করে ফেলি। সো আমরা জানি কার্বোক্যাটায়ন কাকে বলে। ফেব্রুয়ারি টেস্ট, তার আগে কি কেমিস্ট্রি শেষ হবে? হ্যাঁ, ফেব্রুয়ারির আগে ইনশাল্লাহ শেষ হবে হবে। এই কার্বোক্যাটায়ন কাকে বলে? কার্বোক্যাটায়ন মানে কার্বন প্লাস, তাই না? তুই এখানে কিভাবে লিখবি, না তুই লিখবি অসম বিভাজন যখন হয়
তখন কার্বন ধনাত্মক যে কার্বন তৈরি হয় সেটাকে কি বলা হয়? কার্বোক্যাটায়ন। সো এটা হচ্ছে, আমি সংক্ষেপে লিখে দেই, অসম বিভাজনের ফলে সৃষ্ট সি প্লাস, সি প্লাস মানে সৃষ্ট ধনাত্মক কার্বন, এটাকে আমরা কি বলি? কার্বোক্যাটায়ন বলি। তাহলে অসম বিভাজনের ফলে সৃষ্ট কার্বন যে ধনাত্মক আয়ন তৈরি হয় তাকে বলা হয় কার্বোক্যাটায়ন। ওকে, পরের প্রশ্ন হচ্ছে, প্রশ্নগুলো হলুদ রং দিয়ে লিখি। কোনটি স্টেবল কার্বোক্যাটায়ন? এটা হচ্ছে প্রশ্ন যে নিচের কোনটি স্টেবল কার্বোক্যাটায়ন। সো আমি হচ্ছে এখানে সি প্লাস কি হ্যালাইডে তৈরি করে না, সায়ানাইডের সাথে তৈরি হইতে পারে, আর অনেক কিছুর সঙ্গে তৈরি হইতে পারে, এমন কোনো কথা নাই। এখানে অপশন এ তে দেওয়া আছে এইটা CH3+, অপশন বি তে আছে হচ্ছে এইটা CH3, তারপরে হচ্ছে এখানে 2 CH, এখানে প্লাস। অপশন সি তে আছে হচ্ছে এইটা H2C+, তারপরে CH3। অপশন ডি তে আছে হচ্ছে এইটা CH3, এখানে হচ্ছে 3C+। এই কাঁচা বাচ্চাটা কোনটা আনসার হবে? উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে ডি। এই ডি হচ্ছে আমাদের আনসার। আর এই প্রশ্নটা কোথায় কোথায় আসছে জানিস? এই প্রশ্নটা আসছে হচ্ছে এই প্রশ্ন বলতে এই সেম ক্যাটাগরির প্রশ্ন। মানে আমি তোদেরকে একটু বলে দিই সেম ক্যাটাগরির প্রশ্ন কোথায় কোথায় আসছে। মানে এই যে যে ক্রোমোটা আছে সেটা হচ্ছে R3C+, এটা যে সবথেকে বেশি স্টেবল। তারপর হচ্ছে R2HC+, এইটা দাদা একটু কপি করে এখানে নিয়ে আসি। মানে এই রিলেটেড প্রশ্নগুলো কোথায় কোথায় আসছে আমি সেগুলো সবাইকে একটু লিখে দিই। তারপর হচ্ছে RH3+, মানে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এটা আসছে হচ্ছে সাল লিখতে গেলে তো পাগল হয়ে যাব, তাই একটু লিখে দিই তোদেরকে, তাহলে বুঝতে পারবি। একটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি আসছে, এত সাল লিখে পারা যাবে না। তারপর হচ্ছে BSMRSTU, সেইখানে আসছে। তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে, একাধিকবার আসছে, জাস্টে আসছে। তারপরে এখানে আসছে হচ্ছে সাস্টে আসছে। এই সেম, মানে প্রত্যেক ক্ষেত্রে প্রশ্নটা অন্য রকমের, বাট মেইন থিম হচ্ছে এইটা। সো মেইন থিমটা হচ্ছে রাজশাহী, মানে এটা সবথেকে বেশি স্টেবল, তারপর হচ্ছে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি। ওকে গেল। তারপরে আসছে হচ্ছে, এটা লিখে নে, কোনটি ইলেকট্রোফাইল? কোশ্চেন হচ্ছে কোনটি ইলেকট্রোফাইল। এবং অপশনে কি আছে? অপশনে আছে হচ্ছে এইটা, একটা হচ্ছে PH3A, তারপরে হচ্ছে বি, বিতে আছে হচ্ছে H2O, সিতে আসছে হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড AlCl3, আর ডিতে আসছে হচ্ছে NH3। এই কাঁচা বাচ্চারা, আর এই প্রশ্ন আসছে কোথায় বলবো? এই প্রশ্ন আসছে হচ্ছে PSTU 1920, এত সাল লিখে পারা যাবে না। তারপরে এটা আসছে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 1718। তারপরে এটা আসছে হচ্ছে কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ড। তারপরে এটা আসছে হচ্ছে দিনাজপুর বোর্ড।
দিনাজপুর বোর্ড, এত জায়গায় আসছে। সো উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। কেন অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড? কারণ অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের অষ্টক পূরণ হয়নি। তো যেহেতু তার অষ্টক পূরণ হয়নি, সো এই অষ্টক পূরণ না থেকে আমরা বুঝতে পারি যদি কখনো সুযোগ পায় সে কি করবে? ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। আর ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে সে কি হবে? সে হচ্ছে ইলেকট্রোফাইল হবে। তারপরে প্রশ্ন হচ্ছে, এটা ছিল বুয়েট 19-20, ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল আলাদা করো। ইলেকট্রোফাইল আর হচ্ছে নিউক্লিওফাইল। মানে আমি তোকে প্রশ্নটা বলে দিই। প্রশ্ন হচ্ছে তোকে কতগুলো যৌগ দেওয়া আছে। AlCl3 এটা দেওয়া আছে। তারপরে দেওয়া আছে হচ্ছে পানি। এরপরে দেওয়া আছে হচ্ছে CH2 মানে ইথিন। CH2 এবং তারপরে দেওয়া আছে হচ্ছে NO2+ এবং দেওয়া আছে হচ্ছে HCHO। প্রশ্নটা ছিল হচ্ছে বুয়েট 19-20। প্রশ্ন কি বলতো? প্রশ্ন হচ্ছে এর মধ্য থেকে তোকে ইলেকট্রোফাইল আলাদা করতে হবে, নিউক্লিওফাইল আলাদা করতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। ওকে, চল একটু দেখি, আমার সাথে সাথে তোরাই বল। এই বাম পাশাকে ইলেকট্রোফাইল আলাদা করি, তাহলে নিউক্লিওফাইল এমনি আলাদা হয়ে যাবে। আচ্ছা কাঁচা বাচ্চারা, ইলেকট্রোফাইলটা আমরা জানি ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে, মানে নিজের পজিটিভ চার্জ থাকবে। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কি ইলেকট্রোফাইল নাকি ইলেকট্রোফাইল না? কি মনে হয়? ইজি পিজি এটা। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ইলেকট্রোফাইল, কারণ তার অষ্টক পূরণ হয়নি। তাহলে এই যে এটাকে আমরা আলাদা করলাম, AlCl3, এটা ইলেকট্রোফাইল। আচ্ছা, পানি কি ইলেকট্রোফাইল? না রে ভাই, পানি ইলেকট্রোফাইল না। কারণ পানিতে কি আছে? এই যে এই বস্তু আছে। সো পানি মুক্ত জোর থাকলে সেটা নিউক্লিওফাইল হয়। আচ্ছা, আরেকটা ইলেকট্রোফাইল আছে এখানে, সেটা হচ্ছে NO2। এটা যে ইলেকট্রোফাইল এটা তো বাচ্চা পোলাপান বুঝবে, কারণ এখানে কি আছে? এখানে প্লাস চার্জ আছে। এবার দেখি এখানে নিউক্লিওফাইল কারা? Nu-। নিউক্লিওফাইল একটা হচ্ছে পানি। মনে রাখবি যে যৌগতে লোন পেয়ার আছে সেই যৌগ সবসময় নিউক্লিওফাইল হয়। এবার আমাদের সমস্যায় স্টুডেন্টরা যেটা পড়বে সেটা হচ্ছে ডাবল বন্ডেরটা কি হবে। আচ্ছা, ডাবল বন্ড মানে কি? পাই বন্ড মানে কি? সে হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ তার নাই, তার পজিটিভ চার্জের প্রতি আকর্ষণ। মানে, অথবা এভাবেও চিন্তা করতে পারিস। আচ্ছা, তোরা কি এটা জানিস? এখন আমি শেখাইনি, একটু পরেই শেখাবো। দ্বিবন্ধন থাকলে সে ইলেকট্রোফিলিক অ্যাডিশন বিক্রিয়া দেখায়, জানি এটা? অ্যালকিন ইলেকট্রোফিলিক অ্যাডিশন বিক্রিয়া দেখায়। আবারও বলতেছি, অ্যালকিন ইলেকট্রোফিলিক অ্যাডিশন বিক্রিয়া দেখায়, কারণ তার ইলেকট্রন বেশি আছে। তো যে ইলেকট্রোফিলিক অ্যাডিশন বিক্রিয়া দেখায় মানে ওখানে গিয়ে ইলেকট্রোফাইল অ্যাড হয়। তাহলে ইলেকট্রোফাইল যদি অ্যাড হয়, তার মানে হচ্ছে যদি সে কখনো অ্যাটাক করে তাহলে অবশ্যই পজিটিভ চার্জ দেখে অ্যাটাক করবে। সোজা কথা বলি ভাই, পাই বন্ধন আছে, পাই বন্ধন মানে লুজ ইলেকট্রন, অর্থাৎ তার পজিটিভের প্রতি আকর্ষণ বেশি। সে কি হবে? সে হচ্ছে নিউক্লিওফাইল হবে। সো দ্বিবন্ধন থাকলেই নিউক্লিওফাইল হবে। এবার দেখি অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডটা আমাদের হচ্ছে নিউক্লিওফাইল। এখন অ্যালডিহাইডটা কেন নিউক্লিওফাইল, সরি ইলেকট্রোফাইল? এক মিনিট। অ্যালডিহাইড হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া দেখায়। ট্রিপল বন্ড থাকলে ইলেকট্রোফাইল। এই অ্যালডিহাইডটা এখানে আসবে, H তারপর হচ্ছে CHO। এখন প্রশ্ন হচ্ছে ভাই অ্যালডিহাইড কেন হচ্ছে ইলেকট্রোফাইল? আমি একটু বুঝাই দিচ্ছি যে হচ্ছে অ্যালডিহাইড কিভাবে হচ্ছে ইলেকট্রোফাইল। হ্যাঁ, বেনজিন হচ্ছে নিউক্লিওফাইল যদি বেনজিন বিকারক হয়, বাট মোস্ট অফ দ্য বিক্রিয়াতে বেনজিনকে আমরা বিকারক নেই না, বেনজিনকে আমরা সাবস্ট্রেট হিসেবে চিন্তা করি। আচ্ছা, আমরা কি জানি যে অ্যালডিহাইড, জানিস না হয়তো বা, তাও একটু বলে দিচ্ছি। যেমন ধর এটা হচ্ছে আমাদের কার্বনিল কার্বন, সেটা অ্যালডিহাইডও হইতে পারে, কিটোনও হইতে পারে। সো কার্বনিল কার্বনের প্রথমে কি হয়, এই অক্সিজেনটা নিজের দিকে ইলেকট্রন নেয়। সো নিজের দিকে ইলেকট্রন নিলে নিউক্লিওফাইল অ্যাটাক করে, কোথায়? কার্বনকে নিউক্লিওফাইল অ্যাটাক করে। সো আমরা তখন এখানে কি পাই জানিস? আমরা এখানে পাই হচ্ছে কার্বন, এইখানে নিউক্লিওফাইল, আর অক্সিজেনের সাথে ইলেকট্রোফাইল গেছে। এটুকু তো আমরা সামনে পড়বই,
বাট আমি এটাও বোঝানোর চেষ্টা করছি, ফিল করানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে এই কার্বনিল কার্বন নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া দেখায়। নিউক্লিওফিলিক অ্যাডিশন আমি একটু মনে করাই দিই। বেনজিন দেখাইতো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন। বেনজিন দেখায় ইলেকট্রোফিলিক অ্যাডিশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। আর কার্বনিল কার্বন দেখায় নিউক্লিওফিলিক অ্যাডিশন। আচ্ছা, যে নিউক্লিওফিলিক অ্যাডিশন দেখায় মানে যে নিউক্লিওফাইলকে নিজের দিকে টানে, তাহলে সে নিজে কি হবে? ইলেকট্রোফাইল হবে। আবারও বলতেছে, বেনজিন নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া দেখায়, মানে বেনজিন কাকে অ্যাট্রাক্ট করে? বেনজিন নিউক্লিওফাইলকে অ্যাট্রাক্ট করে। তো যে নিউক্লিওফাইলকে অ্যাট্রাক্ট করে সে নিজে ইলেকট্রোফাইল। আবার একইভাবে অ্যালকিন দেখায় ইলেকট্রোফিলিক অ্যাডিশন, তাহলে যে ইলেকট্রোফাইলকে অ্যাট্রাক্ট করে সে নিজে নিউক্লিওফাইল। তার মানে এটা আমাদের ইলেকট্রোফাইলের মধ্যেই যাবে। কাঁচা বাচ্চারা বুঝতে পারছি? আরেকটা প্রশ্ন দেই, এটা আমার সময় আসছিল। দাঁড়া, ওই অপশনগুলো আমি ভুলে গেছি, বাট আমার কাছে এখানে বই আছে, বই থেকে দিচ্ছি আমি। কয়েকটা পেজ হারাই গেছে বইয়ের, আচ্ছা পাওয়া গেছে পেজগুলো। ওকে, প্রশ্নটা লিখে নে। তোর কাছে এরকম অনেকগুলো যৌগ দেওয়া আছে, এটা আসছিল হচ্ছে বইয়ের 14-15। কি কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে হচ্ছে CH3CH2, CH3CH2 প্লাস। তারপরে দেওয়া আছে হচ্ছে NO2 প্লাস, NO2 প্লাস। এরপরে দেওয়া আছে হচ্ছে AlCl3, AlCl3। এরপরে দেওয়া আছে হচ্ছে CH3CH, CH3CH, দেন হচ্ছে CH3, এর উপরে মাইনাস চার্জ। তারপরে দেওয়া আছে হচ্ছে BF3, তারপরে দেওয়া আছে হচ্ছে পানি H2O, তারপরে দেওয়া আছে হচ্ছে অ্যামোনিয়া। অনেকগুলো দেওয়া ছিল, আমার খুব ভালো মতো মনে আছে এখনো। তারপরে দেওয়া আছে হচ্ছে CH3 CH2, এখানে হচ্ছে OH। তারপরে দেওয়া আছে হচ্ছে F মাইনাস, তারপরে দেওয়া আছে হচ্ছে Br প্লাস। কাঁচা বাচ্চারা বলতো প্রশ্ন কি? আগের মতোই প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল আলাদা করো। প্রশ্ন টাইপ করে আনলে আপনার কষ্ট কম হয়। প্রশ্ন টাইপ করে আনলে প্রথমত অর্গানিকের প্রশ্ন হচ্ছে আমি যাকে দিয়ে টাইপ করাই সে টাইপ করতে পারে না, কারণ হচ্ছে অর্গানিকের অন্য একটা টুলস ইউজ করতে হয়। টুলস মানে হচ্ছে ওই যে বেনজিন টেনজিন আঁকার জন্য, ভুলে গেছে এটা। আর হচ্ছে আর আমার নিজের তো আসলে টাইপ করার ওই সময়টা হয় না। এখন এদের মধ্যে থেকে আমার ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল খুঁজে বের করতে হবে। ওকে, সো ইলেকট্রোফাইল আগে খুঁজে বের করি। ভাই এখানে যতগুলো মাইনাস আছে, আগে দেখ
এই প্রথমটা কি ইলেকট্রোফাইল? জীবনেও না, প্রথমটা পজিটিভ আছে। হ্যাঁ, পজিটিভ তো ইলেকট্রোফাইলই হবে। তাহলে এখানে হচ্ছে এইটা ইলেকট্রোফাইল, CH3 CH2 প্লাস ইলেকট্রোফাইল, NO2 প্লাস কিন্তু ইলেকট্রোফাইল। তারপরে AlCl3 এও কিন্তু ইলেকট্রোফাইল। কেন ইলেকট্রোফাইল? কারণ এটাও কিন্তু অষ্টক পূরণ হয়নি, তার ইলেকট্রনের ঘাটতি আছে। আচ্ছা, এটা কি ইলেকট্রোফাইল? এই যে এটা কিন্তু ইলেকট্রোফাইল না, এটা নিউক্লিওফাইল। এটা ইলেকট্রোফাইল। BF3 ইলেকট্রোফাইল। পানি ইলেকট্রোফাইল না, অ্যামোনিয়া ইলেকট্রোফাইল না। এই অ্যালকোহল ইলেকট্রোফাইল না, কারণ অ্যালকোহলে কি আছে? লোন পেয়ার আছে। মানে পানি যা হবে অ্যালকোহল তাই হবে আর কি, বুঝছিস? কারণ পানিতে হাইড্রোজেন থাকে, অ্যালকোহলে আর থাকে। F মাইনাস হচ্ছে ইলেকট্রোফাইল না, কিন্তু Br প্লাস হচ্ছে ইলেকট্রোফাইল। সবাই একটু কমেন্ট করিস ভাই, এটুকু বুঝতে পারছিস কিনা। আর এর বাইরে বাকি যা আছে সেগুলো হচ্ছে আমাদের কোনটা? নিউক্লিওফাইল। সো আমি হচ্ছে নিউক্লিওফাইলের লিস্ট যদি লিখে দেই, Nu মাইনাস। সো এখানে নিউক্লিওফাইল কারা কারা আছে? নিউক্লিওফাইল আছে হচ্ছে এইটা CH3, তারপরে হচ্ছে CH, এখানে মাইনাস, দেন এখানে CH3, এটা একটা। তারপরে হচ্ছে পানি হচ্ছে নিউক্লিওফাইল, অ্যামোনিয়া নিউক্লিওফাইল, তারপরে হচ্ছে CH3, এখানে CH2OH অ্যালকোহল নিউক্লিওফাইল, আর এখানে হচ্ছে F মাইনাস আমাদের নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে হচ্ছে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ। হ্যাঁ, নিউক্লিওফাইল মানে হচ্ছে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ। ওকে, তারপর একটা প্রশ্নে আমরা যাই। পারা প্রশ্ন তোদের। এইখানে প্রশ্নে বলছে হচ্ছে যে বিক্রিয়ার নাম লিখো। মানে একটা বিক্রিয়া, সেই বিক্রিয়ার নাম চাইছে। এটা হচ্ছে বিক্রিয়া। ও, এটা আসলে হচ্ছে বইয়ের 14-15। 14-15 মানে 14 আর কি। আমার এখানে বেনজিন আছে, সেই বেনজিনের সাথে এটা নিছি আমরা, CH3, এখানে হচ্ছে CO, এখানে Cl। তো এখানে কি তৈরি হয়েছে? এখানে তৈরি হয়েছে এইটা, এখানে হচ্ছে CO CH3 প্লাস HCl। আর এখানে আমরা কি কি নিছি? যা নেওয়ার তাই নিছি, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ড্রাই। এই কাঁচা বাচ্চাটার নাম কি? এই বিক্রিয়ার নাম হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, মনে আছে? সো নাম হচ্ছে ফ্রিডেল, তারপর হচ্ছে ক্রাফট, এরপরে হচ্ছে অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন। ওকে, আমরা একটা ব্রেক নেই। সবাই হচ্ছে 11:50-এ জয়েন করিস, দেরি করিস না। ওকে, আমরা নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্নে বলছে বেনজিন চক্রে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য। এই পাশে লিখি, তাহলে আরো লেখার জায়গা পাবো। বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য, কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য। এটা অপশন ছাড়া পড়া উচিত। এটা আসছিল হচ্ছে জাস্ট, এটা হচ্ছে জাস্টে আসছিল। আচ্ছা বাচ্চারা, মনে থাকা উচিত। হ্যাঁ, গুড, 0.139 এত ন্যানোমিটার। সো উত্তর হচ্ছে 0.139 এত ন্যানোমিটার।
ওকে, বাকি যে প্রশ্নগুলো আসছিল হচ্ছে ওকে, ফিউরান অ্যারোমেটিক যৌগ কেন? আমি বিশ্বাস করি এটা তোরা পারিস। প্রশ্ন হচ্ছে FURAN, ফিউরান অ্যারোমেটিক যৌগ কেন? অ্যারোমেটিক কেন? ওকে, সো আমি বিশ্বাস করি তোরা পারবি। জাস্ট এই ছবিটা এঁকে দিবি। এই হচ্ছে আমাদের ফিউরান বা ফুরান, যাই বলিস। অক্সিজেন, এখানে বন্ধন, এখানে বন্ধন। সো আমি একদম যে কথাগুলো বলে দিছিলাম, যে হচ্ছে না শুধু বেনজিনের জাতক বললে হবে না, এই ইলেকট্রনটা এখানে ডিলোকালাইজেশনে অংশ নেয়, তখন এখানে পাই ইলেকট্রন হয়ে যায় 6টা। পাই ইলেকট্রন 6টা মানে হাকেল নাম্বারের সঙ্গে মিলে যায়, তার মানে এই জন্য হচ্ছে ফিউরান অ্যারোমেটিক যৌগ বা ফুরান অ্যারোমেটিক যৌগ। তারপরের প্রশ্ন, যে প্রশ্ন আছে খুবই ইজি পিজি লেমন স্কুইজি, কিন্তু আমি একটু খুঁজে বের করি চ্যালেঞ্জিং কোনো প্রশ্ন পাওয়া যায় কিনা। আচ্ছা, এটা রুয়েটে আসছিল, সবাই একটু লিখে নেয়। রুয়েটে আসা প্রশ্ন হচ্ছে যে বেনজিনকে গাঢ় নাইট্রিক অ্যাসিড ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে বেনজিনের কি ঘটে? বেনজিনকে গাঢ় নাইট্রিক অ্যাসিড HNO3 ও গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4 এর সাথে বিক্রিয়া করলে বা বিক্রিয়া ঘটালে কি ঘটে? এখানে অপশন আছে, বাট আমি অপশন চাচ্ছি না বা অপশন দিতে চাচ্ছি না। সো কি ঘটে? ওই যে নাইট্রেশন, সালফোনেশন, এই টাইপের অপশনগুলো ছিল। হ্যাঁ, উত্তর হচ্ছে কি ঘটে? উত্তর হচ্ছে বেনজিনের নাইট্রেশন ঘটে। সো এখানে আনসার হচ্ছে নাইট্রেশন, NITRATION, বেনজিনের নাইট্রেশন ঘটে। তারপরে হচ্ছে বাকি যে জিনিসগুলো আছে এইগুলো হচ্ছে এত পরিমাণ সহজ যে তোরা এগুলো সব নিজে পারবি। তারপরে একটু বলে দেই, না বাকি যে আছে তোরা সবই পারবি। ভাই যদি লিখতাম যে নাইট্রেশন নাইট্রোবেনজিন তৈরি হয়, আরে এটা তো একটা এমসিকিউ প্রশ্ন। সো এমসিকিউ প্রশ্নের আমি অপশন দিচ্ছি না, এই জন্য তোর কাছে বুঝতে কষ্ট হচ্ছে, বাট প্যারা নিস না। আচ্ছা, পরে দেখি হচ্ছে টলিন অণুতে কার্বন পরমাণুগুলোর সংকরায়ন। আচ্ছা দেখি, এটা কোয়েশ্চেনটা হচ্ছে এইটা। টলুইন অণুতে কার্বনের সংকরায়ন। সংকরায়ন, ওকে, এটাও এমসিকিউ ছিল। সো এটা এমসিকিউ ছিল, এই টলুইনে কার্বনের সংকরায়ন কি কি দেখতে ভাই, বুঝতে পারিস কিনা? আমি এমসিকিউ দিচ্ছি না, একেবারে সরাসরি আনসার বলে দিচ্ছি। কার্বনের sp2 সংকরায়ন থাকে, আর এর সাথে কার্বনের কি সংকরায়ন থাকে? sp3 সংকরায়ন থাকে না? তো প্রশ্ন হচ্ছে ভাই sp2 এবং sp3 দুই রকমের কেন? কারণ যেটা বেনজিন বলয়ের সাথে আছে, বেনজিন বলয়ের প্রতিটা কার্বন কিন্তু sp2 সংকরিত। যদি আমি একটু ব্যাখ্যা দেই, ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে এই হচ্ছে আমার কাছে বেনজিন রিং, আর এখানে হচ্ছে CH3। সো এইখানে যতগুলো কার্বন আছে, এই যে এই প্রতিটা কার্বন, এই যে এটা sp2, এই কার্বনগুলো sp2, কিন্তু এই কার্বনটা আসলে কি সংকরিত? sp3 সংকরিত। সো অপশন ওভাবেই ছিল। হ্যাঁ, CH3 যেটা সেটা হচ্ছে sp3, বাকি সবগুলো আসলে sp2 সংকরিত। ওকে, তারপরে প্রশ্ন হচ্ছে
তারপরে যে প্রশ্নগুলো আছে এগুলো তোরা পারবি, থাক। সো এটা হচ্ছে আমাদের বেনজিন, টলুইন, অ্যারোমেটিক যৌগ, তারপরে হচ্ছে আমাদের যে কি বলে অর্গানিক বেসিক, সেইটুকু মোটামুটি এইটুকুই ছিল। এবার সবাই খাতার উপরে লিখে নেওয়া হচ্ছে অ্যালকেন। নতুন জগতে প্রবেশ করছি কিন্তু আমরা। অ্যালকেন, নতুন জগৎ, একেবারে কমপ্লিটলি নতুন জগৎ। আচ্ছা, অ্যালকেন নামটা আসছে প্যারাফিন থেকে, এটা আমরা জানি। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, এটাও আমরা জানি। তারপর হচ্ছে অ্যালকেনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব 0.154, এগুলো আমরা জানি, একেবারে বেসিক ইনফরমেশন। অ্যালকেনে কার্বনে হচ্ছে sp3 সংকরণ থেকে, এটাও আমরা জানি। এখন কথা হচ্ছে, হ্যাঁ, ওয়েলকাম টু এলিফেটিক ইউনিভার্স। তো নর্মালি আমি তোদেরকে বলছিলাম যে আমি ইউজুয়ালি হচ্ছে তোর প্রস্তুতি পড়াইতে পছন্দ করি না, কারণ প্রস্তুতি তো কোথাও না কোথাও গিয়ে পড়বো। কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে ওর প্রস্তুতি ছাড়া কোনো বিক্রিয়াই নাই, কারণ ও তো প্যারাফিন। একটু বোঝার চেষ্টা কর, অ্যালকেন হচ্ছে প্যারাফিন, সে ভাই হাতে গোনা ওই বিক্রিয়াই দেখায় তার প্রস্তুতি, মানে তার বিক্রিয়া পড়ার মতো ওই একটাই আছে, প্রস্তুতি। সো এই জন্য অ্যালকেনের বিক্রিয়াই মানে হচ্ছে তার প্রস্তুতির বিক্রিয়া, এমনিতে খুব একটা বিক্রিয়া টিক্রিয়া তো সে দেখায় না। তো এই জন্য হচ্ছে নাইট্রোবেনজিন থেকে বেনজিন এসেছিল। একটু বলে যে নাইট্রোবেনজিন থেকে বেনজিন বানাইতে গেলে আগে ডায়াজোনিয়াম লবণ বানাইতে হয়, আমরা অত কিছু এখনো শিখি নাই, শিখবো আস্তে আস্তে। এই জন্য তো বেনজিন প্রস্তুতি আমি শিখাইনি। সো আমরা অ্যালকেন প্রস্তুতি শিখাচ্ছি দেখ। আর ম্যাক্সিমাম জিনিসের ক্ষেত্রে হচ্ছে আমি এইভাবে প্রস্তুতি শিখাই না, বাট অ্যালকেনের ক্ষেত্রে হচ্ছে প্রস্তুতিগুলো শিখাচ্ছি। সবাই লিখে নে অ্যালকেন প্রিপারেশন। এবং দেখবি অনেক কিছু, তাও তোদেরকে অর্গানিক বেসিকটা পড়াইছি দেখে তোরা অনেক কিছু রিলেট করতে পারবি। কিন্তু দেখা যাবে যে হচ্ছে যদি অর্গানিক বেসিক না পড়াইতাম, তাহলে অনেক টিচাররা যে প্রথমে কেমনে অ্যালকেন পড়ায় এবং প্রস্তুতির ধোঁয়ায় পড়ায় আমি এটা বুঝি না, মানে এটা আমার মাথায় ধরে না যে কিভাবে তারা পড়ায়। প্রথম প্রিপারেশন নাম্বার ওয়ান হচ্ছে আমি হচ্ছে অ্যালকাইন থেকেও করতে পারি, আমি অ্যালকিন থেকেও করতে পারি, অ্যালকাইন থেকেও করতে পারি। তুই যেটাই নিস না কেন, মনে আছে শক্তিশালী বিজারণ করব, শক্তিশালী বিজারণ করব। শক্তিশালী বিজারণ মানে কি? শক্তিশালী বিজারণ মানে হচ্ছে নিকেল নিব আর হচ্ছে হাইড্রোজেন নিব। সো এখানে হচ্ছে হাইড্রোজেন আর নিকেল। এই বিক্রিয়ায় নিকেল নিলে, একটু বলে দিই, নিকেল নিলে তাপ দেওয়া লাগে 180, বুঝছিস? আর আমি যদি নিকেল না নিয়ে প্যালাডিয়াম নেই, তাহলে কোনো তাপ দেওয়া লাগে না, কক্ষ তাপমাত্রায় হয়ে যায়। আবারও বলতেছি, এখানে ক্যাটালিস্ট হিসেবে নিকেল নিলেও হয়, প্যালাডিয়াম নিলেও হয়। তো নিকেল নিলে 180 তাপ দেওয়া লাগে, প্যালাডিয়াম নিলে কোনো তাপ দেওয়া লাগে না। সো অনেকের কোমলমতি মনে প্রশ্ন জাগে যে ভাইয়া, নিকেল নিলে তো তাপ দেওয়া লাগে, তো প্যালাডিয়াম নিলে তো কোনো তাপ দেওয়া লাগে না, তাহলে আমি কেন প্যালাডিয়াম নিব না? আচ্ছা, এই অর্গানিক রিঅ্যাকশনের সাপেক্ষে এই 180 কি এমন আহামরি তাপ? কি মনে হয় তোর? অর্গানিক কেমিস্ট্রি বা কেমিস্ট্রিতে 180, 200 এগুলো কোনো তাপই না। সো এই তাপটা কিন্তু অ্যাচিভ করা এমন আহামরি কঠিন কিছু না। সো এই জন্য আমরা নিকেল নেই। তারপরে বলতো ভাই, নিকেল সস্তা না প্যালাডিয়াম সস্তা? প্যালাডিয়াম ভাই অনেক এক্সপেন্সিভ জিনিস, অনেক এক্সপেন্সিভ। সো আমরা এই জন্য ওই একটুখানি তাপ কমানোর জন্য প্যালাডিয়াম নেই না, এই জন্য আমরা নিকেল নেই। প্যালাডিয়াম নিলেও হইতো। তো এখান থেকে তুই অ্যালকেন পাবি, এখান থেকে তুই অ্যালকেন পাবি, CH3, এখানে CH3। ওকে, সো এই বিক্রিয়াকে কি বলা হয়? এই বিক্রিয়াকে বলা হয় হাইড্রোজিনেশন বা বিজারণ। বিজারণ বলে, স্পেশালি এই বিজারণের নাম হচ্ছে হাইড্রোজিনেশন। এটা অর্গানিক বেসিকে পড়ে আসছি, হাইড্রোজিনেশন, হাইড্রোজিনেশন। অর্গানিক বেসিকে পড়ায় আসছি দেখে এখন তোদের সঙ্গে রিলেট করাতে পারছি, নাহলে তো রিলেট করাতে ঝামেলা হয়ে যেত। তাহলে আমরা দেখলাম অ্যালকিন অথবা অ্যালকাইন থেকে আমি যদি হচ্ছে বিজারণ করি, তাহলে সেখানে আমি অ্যালকেন পাচ্ছি। গেল এটা। প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে, রিঅ্যাকশনের সাথে কি দিতে হয় মিক্সচারে? হ্যাঁ, রিঅ্যাকশনের সাথে মিক্সচারে দিতে হয়। 2 নম্বরটা লিখানে হচ্ছে, এটা তোদেরকে শিখাইছি, সেই লেভেলের বিজারণ। দেখ মনে আছে কিনা, অ্যালডিহাইড নিলাম অথবা কিটোন নিলাম, তাকে বিজারণ করব কি দিয়ে? জায়মান হাইড্রোজেন দিয়ে। উলফ কিস্টারও হয়, আবার হচ্ছে ক্লিমেনসনও হয়। সো আমরা ক্লিমেনসন দেখাবো, বইতে সবসময় ক্লিমেনসন দিয়ে দেখানো হয়। ক্লিমেনসন মানে হচ্ছে মনে আছে জিঙ্ক অ্যামালগাম HCl। সো জিঙ্ক অ্যামালগাম এবং হচ্ছে HCl, এরা মিলে আমাকে জায়মান হাইড্রোজেন সাপ্লাই করে।
তো এখানে কি ঘটনা ঘটবে? এখানে ঘটনা ঘটবে হচ্ছে এইটা, ওই অক্সিজেনটা পানি তৈরি করবে এই যে হাইড্রোজেনের সাথে। আর আমাদের এখানে কি তৈরি হবে? আমাদের এখানে তৈরি হবে হচ্ছে CH2। তাহলে যদি সমতাকরণ করতে চাস, খুব ইচ্ছা যদি হয়, তাহলে হাইড্রোজেন যুক্ত হয়েছে কয়টা? দেখ, কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে 2টা, আর ওই অক্সিজেনের সাথে গেছে 2টা। তার মানে এখানে কত অণু হবে? এখানে 4 অণু হবে। কই যে লিখবো? এই হচ্ছে 4। এবার আমরা একটু পার্টিকুলার এক্সাম্পল দেখি। পার্টিকুলার এক্সাম্পল হচ্ছে এইটা, যে ধর এরকম আছে CH3CHO। এটাকে যদি আমি এই প্রসেসের মধ্যে নিই তাহলে তুই ইথেন পাবি, CH3CH3। যদি এটা নিস CH3COCH3, এই প্রসেসের মধ্যে নিলে তুই প্রোপেন পাবি, CH3CH2, এখানে CH3। মানে ওই রিঅ্যাকশনের একটু স্পেসিফিক এক্সাম্পল। এই কাঁচা বাচ্চারা মনে আছে সেই লেভেলের বিজারণ, বা সেই লেভেলের বিজারণকে এটাকে বলা হয় ক্লিমেনসেন বিজারণ, ক্লিমেনসেন রিডাকশন। উলফ কৃষ্ণা দেখানো আছে, ক্লিমেনসেনটাই বেশি চলে, একই তো কথা, দেখ তোর খাতায় আছে। তাহলে আমি দেখলাম হচ্ছে যে কার্বনিল কার্বনকে, ভাই এই বিক্রিয়া আবার আমরা পড়বো, এই কার্বনিল কার্বনের মধ্যে গিয়ে পড়বো, এই জন্য আমি প্রস্তুতি পড়াতে পছন্দ করি না। এই বিক্রিয়া আমরা অ্যালকেন অ্যালকেনের মধ্যে আবার পড়বো। সো আমি অ্যালকিন এবং অ্যালকেনকে বিজারণ করলে অ্যালকেন তৈরি হয়, আমি কার্বনিল কার্বনকে বিজারণ করলে, ক্লিমেনসেন বিজারণ করলে অ্যালকেন তৈরি হয়। 3 নাম্বার। 3 নাম্বারটা সবার ভালো লাগবে, 9 10-এ পড়ে আসছিলাম, RCOONA। এই বিক্রিয়া অ্যাসিডের মধ্যে গিয়ে পড়বো আমরা, ওই যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। তো সোডিয়াম লবণের সঙ্গে আমরা নিব সোডা লাইম। সোডা লাইম মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, Na এখানে OH। আর এই বিক্রিয়া এখানে কি হিসাবে মানে এখানে আমরা কি ইউজ করি? ক্যালসিয়ামের অক্সাইড। তো এখানে আসলে কি তৈরি করে? এই যে একটা কার্বন বের হয়ে যায়, কার্বন বের হয়ে আমরা এখানে পাই হচ্ছে RH, আর এখানে তৈরি করে হচ্ছে সোডিয়াম কার্বনেট। এই তো বিক্রিয়ার নাম কি? বিক্রিয়ার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন, CARBOXY, ডিকার্বক্সিলেশন। এটা 9 10-এর জিনিস। ডিকার্বক্সিলেশন মানে কার্বন সংখ্যা একটা কমে যায়, যে একটা কার্বন কার্বনেট হিসাবে বের হয়ে যায়। সো যেহেতু একটা কার্বন কার্বনেট হিসাবে বের হয়ে যাচ্ছে, এই জন্য এই বিক্রিয়াকে বলা হয় হচ্ছে ডিকার্বক্সিলেশন। এবার এখানে অনেক কথা আছে, কারো কি জীবনে প্রশ্ন আসেনি ক্যালসিয়াম অক্সাইডের কাজ কি? আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, মানে জাস্ট আমি চাই না যে অর্গানিক সবাই শিখুক, আমি জানি ডিকার্বক্সিলেশন সবার মুখস্থ, সো একটু ফিল করবে কেন এটা হইতেছে। এই যেখানে যে আমি ক্যালসিয়াম অক্সাইডটা নিচ্ছি রে ভাই, এই ক্যালসিয়াম অক্সাইডটা কিন্তু নিরোধক হিসেবে কাজ করে। সো এটা একটা নিরোধক। এখন ওর কাজটা কি? ওর কাজটা হচ্ছে, নর্মালি আমরা তো এখানে লবণ দেখাইছে, মানে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি লবণ দিয়ে শুরু করা হয় না বিক্রিয়াটা। প্র্যাকটিক্যালি বিক্রিয়াটা শুরু করা হয় অ্যাসিড দিয়ে। অ্যাসিড দিয়ে মানে হচ্ছে, সো আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি তোদেরকে, তাহলে তোরা রিলেট করতে পারবি এই বিক্রিয়ার ব্যাকগ্রাউন্ড। প্রথমে এই RCOOH নেওয়া হয়, বুঝছিস? তো সেখানে কি না হয়? সেখানে তো সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, এই সোডিয়াম হাইড্রোক্সাইড RCOONA তৈরি করে, বুঝছিস? ওই যে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া লবণ পানি তৈরি হয়। এরপরে এই যে RCOONA, আর তার সঙ্গে কি তৈরি হয়? তার সঙ্গে তৈরি হয়, এখান থেকে তো পানিও তৈরি হবে, তাই না? এরপরে RCOONA এর সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে RH। আর এখান থেকে আমরা উপজাত হিসেবে কি পাই? উপজাত হিসেবে পাই হচ্ছে সোডিয়াম কার্বনেট। তাহলে আমরা দেখাইলাম যে সরাসরি লবণ বিক্রিয়া করে, নর্মাল এটা দেখায়, বাট সরাসরিতে লবণ বিক্রিয়া করে না। প্রথমে অ্যাসিড বিক্রিয়া করে লবণ তৈরি হয় ওই ক্ষারের সাথে, সেই ক্ষার আবার বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে। এখন আমি চাই না যে এই পানিটা এখানে থাকুক, মানে আমি চাই না এই পানিটা এখানে থাকুক, তাহলে বলতো এই পানিটা কে শোষণ করে? কাঁচা বাচ্চাটা বলতো,
এই পানিটা শোষণ করে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। সো ওই ক্যালসিয়াম অক্সাইডের ভূমিকাটা এখানে নিরোধক হিসেবেই কাজ করে। এই সবাই কি বুঝতে পারছি? টিউশনি করাইতে গেলে যদি স্টুডেন্টরা জিজ্ঞেস করে কিছুদিন পরে তো টিউশনি করাইতে যাবে, তখন কি জবাব দিবে? এমনিতে এখানে ম্যাক্সিমাম হচ্ছে 24 ব্যাচ, 24 ব্যাচের শর্ট সিলেবাস পড়ছিস, আবার এরপর থেকে ফুল সিলেবাস। সো টিউশনির মার্কেটে এমনি তোদের হাহাকার লেগে যাবে, তোদেরকে মানুষজন রাখতে চাইবে না, কারণ সবাই চাইবে যে তার ছেলে যেহেতু ফুল সিলেবাস বা মেয়ের যেহেতু ফুল সিলেবাস, এমন কাউকে রাখি টিউটর হিসেবে যে ফুল সিলেবাস পড়ছে। এখন হচ্ছে এমনিতেই পড়ছি শর্ট সিলেবাস, শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার তো পড়াইতে গিয়ে প্যারা খাবে। আবার যেগুলো পড়ছি সেগুলো যদি ঠিকমতো এক্সপ্লেন করতে না পারিস, তখন দেখবি টিউশনিতে বেতনও দিবে না, নাস্তাও দিবে না ঠিকমতো। এবং হচ্ছে টিউশনি অনেক ইন্টারেস্টিং জিনিস। মানে আমি আমি আমার টিউশনি লাইফটা হচ্ছে পার করে আসছি, বাট মানে এখন আমি টিউশনি টিউশনি কোনো কিছু করাই না। বাট যখন করাইতাম তখন হচ্ছে এই জিনিসটা খুব, মানে টিউশন এরকম যে পায় সে অনেক পায়, যে পায় না সে কেউ পায় না, মানে সে একটাও পায় না। দেখবি তুই যে ডিপার্টমেন্টেই যাস না কেন, প্রত্যেক ডিপার্টমেন্টে কিছু টিউশন লর্ড থাকে, টিউশন কিং। এবং টিউশন কিং মানে হচ্ছে ওদের কাছে অনেক টিউশনির অফার থাকে, ওরা নিজেরা যেগুলো ব্যাটে বলে মিলে যায়, সময়, স্যালারি, স্যালারি তো না, অনারিয়াম, সময় বলি, অনারিয়াম বলি, বা যাতায়াত সুবিধা, এগুলো মিলে যায়, সেগুলো সে নিজে করায়, বাকিগুলো জুনিয়র ব্যাচমেটদেরকে পাস করে দেয়। সো ইউনিভার্সিটিতে গেলে ওই ওরকম দু একজনের সাথে যোগাযোগ রাখতে হয় টিউশনি পাওয়ার জন্য, টিউশন কিং আর কি। আর টিউশনি ব্যাপারটা মজার, যখন তোর আসলে না বলার সাহস থাকবে যে আমি পড়াবো না বা আসলে আমি যাব না, তখন হচ্ছে তোর সম্মানীটা এমনিতেই বাড়বে, মানে এমনিতেই টিউশনের সম্মানীটা বাড়ে। আর টিউশনির ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ঘটনা ঘটে। দেখবি যে কোনো বাসায় অনেক সুন্দর নাস্তা দেয়, কোনো বাসায় আবার নাস্তা দেয় না, কোনো বাসায় আবার হচ্ছে মাসের 1 তারিখে খাম দিয়ে দেয়, কোনো বাসায় আবার দেখা যায় 2 মাসের টাকা একবারে দেয়। সো টিচার তো তখন টেনশনে পড়ে যায় যে আমার টাকাটা কি দিবে নাকি দিবে না। আবার কোনো বাসায় দেখবি যে হচ্ছে মানে খুব টিচারকে খুব সম্মান করে, খুব, মানে টিচার আসলে পুরো ফ্যামিলি সবাই একটু, মানে থাকে না একটা ইম্পর্টেন্ট লোক ঘরে আসছে। আবার কোনো বাসায় দেখবে যে হচ্ছে আসছে ঠিক আছে ও আসুক, টিচার আসছে, মানে অনেকটা বাংলাদেশে হুজুররা পড়াইতে গেলে যেরকম সেরকম। তো অনেক রকমের বাসা আছে, আমি অনেক টাইপের মানুষজন দেখছি যখন টিউশনি করাইতাম। যদিও আসলে প্রথম দিকে আমি যখন ভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত ছিলাম তখন এরকম অনেক ক্যাটাগরি দেখছি। বাট এরপরে যখন হচ্ছে আমি আহ, উদ্ভাসে একটু রিনাউন্ড হইলাম, সবাই আমাকে চিনলো, অন্যরকম পাঠশালা আমার ক্লাস গেল, তারপরে হচ্ছে মানে তখন আসলে আমার না বলার সাহসটা খুব স্ট্রংলি হয়েছে, ফার্মলি বলতে পারি না আন্টি আসলে আমি পারবো না, আমার এটাতে হচ্ছে না, আমার এখানে আমি যাব না। তো তখন থেকে আসলে এই ক্যাটাগরি দেখলাম না, তখন থেকে সব একই টাইপের, মানে সবাই আমাকে, আমি যে পড়াতে গিয়েছি এটাতে সবাই খুব খুশি হতো। সো বাট প্রথম দিকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই দিকটাতে অনেক ভ্যারিয়েশন দেখছি টিউশনিতে, কারণ তখন তো আর আমাকে কেউ চিনতো না, বা তখন আমি যে হচ্ছে সো কল্ড ভালো পড়াই সেটাও তো আসলে কেউ জানতো না। টিউশন লাইফে আপনার সাথে কোনো মজার ঘটনা ঘটছে? উম হ্যাঁ, মজার ঘটনা ঘটছে, মজার ঘটনা তো কত ঘটছে। এর মধ্যে আমার জন্য সব থেকে মজার ঘটনা ঘটছিল হচ্ছে লাস্ট ইয়ার, ওইটাই হচ্ছে আমার লাস্ট টিউশনি ছিল। টিউশনি ছিল বলতে এখনো হচ্ছে আমি একজনকে পড়াই, কিন্তু ওটা যে আমি পড়াই ওটা আমি কাইন্ড অফ কোনো রকমের কথাবার্তা না, একটা মেয়েকে আমি পড়াই এমনিতেই, মানে হ্যাঁ টাকা নেই, বাট ওখানে আমি পড়ানোর জন্য পড়াই না। আমি যেখানে থাকি আঙ্কেল হচ্ছে এই সোসাইটির সহসভাপতি, তো ওনার মেয়ে, জাস্ট খুবই ক্যাজুয়ালি যাই, যখন ওর সমস্যা থাকে আমাকে ফোন দেয়, তখন আমি গিয়ে জাস্ট দেখা আসে। গত লাস্ট আমার টিউশনিটা ওই মেয়েটাকে পড়াইছিলাম, নাম ঠিকানা বলবো না কারণ কার না কে চিনে যায় আল্লাহ মাবুদ জানে। তো আন্টি হচ্ছে আমাকে ফোন দিলেন। তো আমার আসলে হয় কি, একটা ব্যাচে যে আমার অ্যাডমিশনের একটা ব্যাচে 800-900 স্টুডেন্ট থাকে, অফলাইনের একটা ব্যাচে 100-এর উপরে স্টুডেন্ট থাকে, সো আমার তো কাউকে পার্সোনালি পড়ানোটা পসিবল হয় না। আর সত্যি কথা বলতে ফাইনান্সিয়ালি সেটা আসলে পোষায় না। তো আমাকে অনেকেই ফোন দেয়, আমি খুব পোলাইটলি বলি যে আন্টি আমার তো আসলে সময় থাকে না, আমার যদি আসতে হয় এত কিছু বাদ দিয়ে আসতে হয়, আমি অন্য কাউকে ঠিক করে দেন। তো যাই হোক আন্টিকে আমি খুব পোলাইটলি বুঝাই বললাম যে আন্টি আমি কাউকে ঠিক করে দেই, সেও ভালো পড়াবে কিন্তু আমার আসলে সময় নেই। পরে আসলে আন্টি মানতে চাননি, আন্টি বলছেন যে না শাওন তোমাকেই লাগবে,
কারণ হচ্ছে ও তোমার ক্লাস করছে কিন্তু ওর কাছে সমস্যা হচ্ছে ইংলিশ ভার্সনের। সো ও হচ্ছে তুমি তো বাংলায় ক্লাস নাও ম্যাক্সিমাম, তাই আমি বললাম না আন্টি আমি তো বাংলায় না, আমি তো তোরা যারা আমার ক্লাস করিস তারা তো জানিস আমি ইংলিশেই অনেক টার্ম বলে দেই। তারপরে হচ্ছে আন্টি বললেন যে ঠিক আছে বাসায় আসতে হবে। তো আমি এখন আন্টি আমার তো এতভাবে বলছে তো আন্টিকে তো আমি না করতে পারি না, তখন ভাবছি যে আমি এমন একটা অ্যামাউন্ট আন্টিকে বলবো যেটাতে হচ্ছে আন্টি অটোমেটিক্যালি না বলে দেয়। পরে আমি আন্টিকে বললাম আন্টি দেখেন আমার তো এখানে অনেক, আসলে আমি যেতে চাচ্ছিলাম না। আন্টি আমার তো এখানে অনেক কিছু বাদ দিয়ে তারপর আসতে হবে। সো বুঝতেই পারছেন মানে আমি যে ওকে পড়াবো সেটার জন্য তো আসলে আমি টাকা নিব না, কারণ শিক্ষার জন্য তো টাকা নেওয়া যায় না, আমি আমার সময়টার জন্য টাকা নিব। তো সেই টাকাটা অনেক বেশি হবে আন্টি, আপনার এফোর্ড করতে কষ্ট হবে, আমার নিজেরও চাইতেও লজ্জা লাগতেছে। পরে বলছে না যে শাওন শাওন তুমি বলো, মানে আন্টি এবং আন্টি খুব স্মার্ট, খুবই কথাবার্তা খুবই স্মার্ট। পরে আমি আন্টিকে বললাম যে এটা বলতেছি এই জন্য কারণ আমি ওই লাইফটা পাস করে আসছি দেখে বলতেছি, নাহলে বলতাম না। মানে আমি আর কোনোদিন টিউশনই করাবো না এই জন্য বলতেছি। তো আমি আন্টিকে বললাম যে হচ্ছে আন্টি পার লেকচার 15,000 টাকা পার লেকচার। সো মাসে যদি আমি 8 দিন যাই তাহলে কত হয়, 15 × 8 যা হয় তাই 90,000 বোধ হয়, 90,000 হয় কি। এখন এটা আমি ইচ্ছা করি, মানে এটা আসলে কখনোই স্ট্যান্ডার্ড হতে পারে না, কারণ প্রতি লেকচার 15,000 টাকা গিয়ে 2 ঘন্টা পড়াবো এটা কোনোভাবেই স্ট্যান্ডার্ড না। তো আমি বলছি ওটার জন্য যে আন্টি যেন এমনিতেই না বলে, মানে তো আমি জাস্ট শকড হইছি, আমি ধরেই নিছি যে আন্টি আমাকে বলবে না শাওন কি বলো তুমি, এটা কোনো কথা বললা, এটা কোনো যৌক্তিক কথা, আমি ভাবছি আন্টি আমাকে এটা বলবে। তখন আন্টিকে সরি বলে হচ্ছে আমি না বলে দেবো, মানে এটা হচ্ছে আমার ইন্টেনশন ছিল। কিন্তু আন্টি তখন আমাকে বললেন যে শাওন তুমি তো 15তে পড়াবা তাই না। তাই বললাম জি আন্টি 15 কিন্তু আন্টি। তখন আমি আন্টিকে এটাও বলছি আন্টি প্রতি লেকচার কিন্তু 15, এবং দিনেরটা দিনে দিয়ে দিতে হবে। যদি মাসে আমি 8 দিন যাই তাহলে কিন্তু, এবং আন্টিকে আমি গুণ করেও দিছি। মানে আমি ভাবছিলাম যে আন্টি হয়তো ভুল বুঝছে কিনা যে প্রতি মাসে 15 কিনা। সে ঠিক করে দিলাম, পরে আন্টি বললো ঠিক আছে তুমি তো 15তে পড়াবা, তাহলে বাবা তুমি একটা কাজ করো, তুমি কষ্ট করে আসবা, তোমাকে আমি প্রতি লেকচার 16 দিব। তুমি হচ্ছে তো খুশি, তো খুশি হয়ে পড়াবা তাই না। আমি না খুব ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি, কারণ এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো যাই হোক পরে হচ্ছে পড়াইছিলাম। এটা হচ্ছে আমার লাইফে টিউশনের সব থেকে আহ, ভালো এক্সপিরিয়েন্স। ওকে, ঠিক আছে এখানে আসি। তো এটা সব থেকে মজার ঘটনা, আরো তো ছোটখাটো অনেক ঘটনা আছে। ওকে, আমরা একটু এটার পার্টিকুলার এক্সাম্পল দেখি। পার্টিকুলার এক্সাম্পল হচ্ছে যে এরকম হয় CH3। ভাই ওটা খুবই এক্সট্রিম কেস, ওটা কখনোই স্ট্যান্ডার্ড কেস না, ওটা আমি ইচ্ছা করে আন্টিকে বলছিলাম, বাট মানে জাস্ট আন্টি রাজি হয়ে গেছে। ওই স্টুডেন্ট বুয়েটে চান্স পাইছে ভাই, বুয়েটে পড়ে। বুয়েটে সম্ভবত হচ্ছে মেকানিক্যাল নাকি হচ্ছে শেষে ট্রিপলিতে ভর্তি হয়েছে আমি জানি না, বাট চান্স পাইছে, 400-র মতো সিরিয়াল ছিল। সো এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি মিথেন পাবো। মিথেন প্লাস হচ্ছে সোডিয়াম কার্বনেট, Na2CO3। ভাই ওই মেয়েকে মানে একেবারে ঢাকার যে নাম করা ফিজিক্স ম্যাথ টিচার তোরা দেখিস না, তারাই পড়াতো। মানে এটা আমি যাওয়ার পরে দেখছি যে তাকে শুধু আমি একলা পড়াই না, আরো অনেক নাম করা ভাইয়ারা পড়াই। সো CH3COO Na 2019-এ, হ্যাঁ 2019-এ একটা মেয়েকে আমি পড়াইতাম কেমিস্ট্রি। আমি আর সৈকত ভাই দুজনে কেমিস্ট্রি পড়াইতাম। প্রথমে সৈকত ভাই পড়াচ্ছিল, পরে সৈকত ভাইকে বাদ দিয়ে আমি পড়ানো শুরু করলাম। ম্যাথ পড়াইতে হচ্ছে ইকবাল ইমন ভাই, ফিজিক্স পড়াইতে হচ্ছে নিয়াজ ভাই, আর হচ্ছে কেমিস্ট্রি পড়াইতাম তো হচ্ছে আমি, প্রথমে সৈকত ভাই তারপরে হচ্ছে আমি। সো হচ্ছে এরকম মানুষজন আছে বুঝছিস। ওকে সো COO না গল্প হবে না। COO এখানে হচ্ছে মিথেন তৈরি হয়, সোডিয়াম কার্বনেট তৈরি হয়। যদি আমি এখানে সোডিয়াম প্রোপানয়েড নেই, CH3 CH2 COO Na, এই সোডিয়াম প্রোপানয়েড থেকে কি হবে, ইথেন তৈরি হবে তাই না, মানে এখানে কার্বন একটা সবসময় কমে যায়। CH3 প্লাস এখানে তৈরি হয় হচ্ছে সোডিয়াম কার্বনেট। তোদেরকে একটা বড় ভাই হিসেবে পরামর্শ দেই, সেটা হচ্ছে তুই যদি নিজের কাজটা ভালোবাসিস, ভাই দিন শেষে টাকা এমনিতেই আসবে। অনলাইনে ইদানিং একটা ট্রেন্ড চলে আর কি, যে ওকে প্রতিষ্ঠানগুলো ভাইরাগুলো ইটস অল অ্যাবাউট মানি। এখন সবাই হয়তো এরকম না,
টাকা তো এমনিতেই আসে অমনিতেই আসে, বাট নিজের কাজটা যদি পছন্দ নিয়ে করা হয়, হার্ট দিয়ে করা হয়, তাহলে টাকা আসে। সো টাকার কথা চিন্তা করলে টাকা আসে না। এখন যে বা যারাই বলে যে হচ্ছে ওকে অনলাইনে সবাই টাকার জন্য পড়ায়, সবাই টাকার জন্য কাজটা করে, সো আমি জিনিসটা কিভাবে দেখি, ওই যে একটা গল্প আছে না, যে একটা লোক অজু করতে গেছে, তাহাজ্জুদে নামাজ পড়বে ভোর রাতে, আর একটা চোর গেছে চুরি করে তারপরে হচ্ছে পুকুরের পাশে হাত পা ধুইতে। তো যে তাহাজ্জুদের নামাজ পড়তে গেছে অজু করতে, সে চিন্তা করছে আহারে ওই লোকটা কত সুন্দর নামাজ পড়বে অজু করতে আসছে। আর যে চোর চুরি করে আসছে, সে চিন্তা করছে ওই শালাও বোধহয় চোর। সো যে যেরকম মেন্টালিটির সে বাকিদেরকে ওরকম মেন্টালিটির চিন্তা করে আর কি। বাট খবরদার কখনোই টাকার পেছনে ছুটবি না। টাকার পেছনে ছুটলে টাকা ধরা দেয় না, কিন্তু নিজের কাজের পেছনে যদি ছুটিস, প্যাশনের পেছনে যদি ছুটিস, টাকা এমনিতে আসবে। মানে লাইফে টাকার জন্য হাহাকার করতে হবে না। টাকা এমনিতেই আসে। টাকা ইজ ওয়ান কাইন্ড অফ বাই প্রোডাক্ট। এই যে অনেকগুলো বাই প্রোডাক্ট লিখলাম না, এটা একটা, এটা একটা, এটা একটা। সো টাকা ইজ ওয়ান কাইন্ড অফ বাই প্রোডাক্ট, আসে এমনিতে আসে। বাট মানে নিজের মন দিয়ে কাজটা করতে হয়। ওকে, সো আশা করি এটুকু সবাই বুঝতে পারছি। তাহলে প্রথমে হচ্ছে এক, আমি যদি বিজারণ করি ইথিন এবং ইথাইন বা অ্যালকিন এবং অ্যালকাইনকে, সেখানে কি তৈরি হয়? সেখানে তৈরি হয় হচ্ছে অ্যালকেন। আমি যদি হচ্ছে ক্লিমেনসেন বিজারণ করি তাহলে সেখানে তৈরি হয় অ্যালকেন। আমি যদি ডিকার্বক্সিলেশন করি সেখানে তৈরি হয় অ্যালকেন। এরপরে সবাই লিখে নে। এই যে এটা তো আমার লিখতে ভাল লাগে না, উডস বিক্রিয়া। এটা তো আমি অ্যালকাইল হ্যালাইডে গিয়ে এমনিতেই পড়াবো তোদেরকে, বাট তারপরও কিছু করার নাই। এখানে ড্রাই ইথার নিতে হয়। 9-10 বোধহয় ছিল, না ছিল না এটা, যাই হোক অনেকে পড়ছিস হয়তো, না থাকলে এটা মোটামুটি পড়ে আসে স্টুডেন্টরা। ড্রাই ইথার। আচ্ছা, ড্রাই ইথারের কাজ কি? প্রথমত এখানে কিছু মিসকনসেপ্ট দূর করে দিই। অনেকে মনে করে ড্রাই ইথার মানে গুঁড়া গুঁড়া ইথার। না রে ভাই, ড্রাই ইথার মানে পানিবিহীন ইথারের দ্রবণ। লিখে দিচ্ছি এটা। এটা দেখতে পানির মতোই মনে হয়, খবরদার মনে করবি না যে গুঁড়া গুঁড়া ইথার। এনবি দিয়ে ড্রাই ইথার। ড্রাই ইথার মানে হচ্ছে পানিবিহীন ইথারের দ্রবণ। পানিবিহীন ইথার দ্রবণ। ওকে, এই পানিবিহীন ইথারের দ্রবণ না, পানিবিহীন ইথারের দ্রাবক আর কি। ওই দ্রবণ মানে হচ্ছে দেখতে পানির মতো দেখে দ্রবণ। ওই দ্রাব্যতার ক্ষেত্রে দ্রবণ যতটা স্পেসিফিক্যালি আমরা বা কি বলে প্রেসাইসলি চিন্তা করি, এটা অতটা প্রেসাইসলি চিন্তা করা হয় না। দেখতে কিন্তু এটা হুবহু পানির মতোই মনে হবে বাইরে থেকে। তো এখানে কি তৈরি হয়? এখানে তৈরি হয় হচ্ছে এইটা আর আর, আর এখানে তৈরি হয় হচ্ছে সোডিয়াম হ্যালাইড। যদি সমতাকরণ চাষ করতে পারিস, দেখ এই আর আর মানে কি, এখানে দুইটা নিতে হবে, আবার এখানে হ্যালোজেন দুইটা হয়ে গেলে এখানেও দুইটা নিতে হবে, এইখানে দুইটা নিলে এখানেও দুইটা নিতে হবে। বাট এই বিক্রিয়া সমতাকরণ করা ম্যান্ডেটরি না আসলে, কারণ অর্গানিক রিঅ্যাকশন সমতাকরণ করা ম্যান্ডেটরি না। এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে কিছু মেকানিজম একটু আমি দেখাই দিই। মেকানিজম হচ্ছে এইটা। প্রথমে এই আর এবং হচ্ছে এক্স, এখানে কি আসে? এখানে সোডিয়াম আসে। তো ড্রাই ইথারের কাজ কি? ড্রাই ইথারের কাজ হচ্ছে, সোডিয়াম খুব দুষ্টু পরমাণু না, খুবই সক্রিয়, সে সবার সাথে বিক্রিয়া করে। তো এত সক্রিয় সোডিয়ামকে আমরা দুষ্টামি কমানোর জন্য নিষ্ক্রিয় পরিবেশ তৈরি করব। এখন নিষ্ক্রিয় পরিবেশ তুই চাইলে হচ্ছে লিকুইড নাইট্রোজেন দিয়ে করতে পারিস, বাট লিকুইড নাইট্রোজেন তো অনেক এক্সপেন্সিভ জিনিস। সো আমরা গরিবের লিকুইড নাইট্রোজেন মানে ড্রাই ইথার ইউজ করছি। সো ড্রাই ইথারের কাজ কি? জাস্ট টু ডিঅ্যাক্টিভেট সোডিয়াম, মানে সোডিয়ামকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া, আর কোনো কাজ নাই। তো সোডিয়াম, এখানে সোডিয়াম যে নর্মালি যে পরিমাণ সক্রিয় ওই পরিমাণ সক্রিয়তা নাই, কম সক্রিয় হয়ে গেছে। এবং সোডিয়ামের শেষে একটা ইলেকট্রন থাকে, সো এখানে সোডিয়াম অ্যাক্টস অ্যাজ এ ফ্রি রেডিক্যাল, একটা মুক্ত মূলকের মতো এখানে সোডিয়াম আচরণ করে। অর্থাৎ এইখানে যে দুইটা ইলেকট্রন আছে সেই দুইটা ইলেকট্রনের একটা ইলেকট্রন নেয় কে? সোডিয়াম। আবারও বলতেছি যে এই হ্যালোজেনটা চলে যায়, মানে এই হ্যালোজেনটা এইখানে চলে যায়। হ্যালোজেনটা এইখানে যখন চলে যাবে মানে এই বন্ধনটা ভেঙে যায়। এখন তোরা কি খেয়াল করছিস যে আমি এখানে তীর চিহ্নটা দেখাইছি হচ্ছে, মানে এই তীরের এরকম যদি দেওয়া হয় এটা মিন করে দুইটা ইলেকট্রন সেখানে মুভ করছে, আর এটা দেওয়া হয় সেখানে একটা ইলেকট্রন মুভ করছে, বুঝছিস? যদিও এটা না দিলেও কোনো প্যারা হবে না, বাট বলে দিলাম আর কি, যদি পিওর অ্যাকুরেটলি শিখতে চাস।
তখন এখানে তৈরি হয় হচ্ছে আর মুক্তমূলক, আর এখানে তৈরি হয় হচ্ছে সোডিয়ামের হ্যালাইড। এই কাঁচা বাচ্চারা এই লাইনটা কি বুঝতে পারছি? এখন প্রথম হচ্ছে ইলেকট্রন কেন হ্যালোজেন নিচ্ছে, কারণ ইলেকট্রন হ্যালোজেন নিলেই তো সে সোডিয়ামের সাথে বন্ধন তৈরি করতে পারে, তাই না? আর এরপরে এটা তো আমি দেখাইছি একটা, বাট এরকম তো কোটি কোটি ঘটনা সাইমালটেনিয়াসলি হচ্ছে, মানে সাইমালটেনিয়াসলি এরকম হাজার হাজার কোটি কোটি আর মুক্তমূলক তৈরি হচ্ছে। তো ওরকম দুইটা আর মুক্তমূলক মিলে কি তৈরি করে? অ্যালকেন তৈরি করে। আর মুক্তমূলক প্লাস আর মুক্তমূলক সমান এখানে তৈরি করে আর আর। তাহলে এই যোগে কার্বন যা ছিল এখানে কার্বন ডাবল হয়ে গেছে না? সো উডস বিক্রিয়াকে বলা হয় উচ্চতর অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া। কি বিক্রিয়া ভাইয়া? এই বিক্রিয়া আবার পড়বো, অ্যালকেল হ্যালাইডে গিয়ে আবার পড়বো, এই জন্য আমি প্রিপারেশন পছন্দ করি না। হায়ার অ্যালকেন প্রস্তুত হয়, নাম কি? WURTZ, উডস রিঅ্যাকশন। চল কয়েকটা উদাহরণ দেখি। প্রথম এক্সাম্পল, CH3Cl, এখানে সোডিয়াম নেই, ওই যে DE মানে ড্রাই ইথার। তাহলে ভাই এখানে কি তৈরি হবে? এখানে তৈরি হবে ইথেন, CH3CH3। আমি আর বাকি কিছু লিখছি না, এটুকু লিখলে আমাদের জন্য যথেষ্ট। সো আমি ইথাইল মিথাইল ক্লোরাইডকে যদি ড্রাই ইথার নেই, তাহলে এখানে কি নিব? এখানে সোডিয়াম তৈরি হবে। ফ্রি রেডিক্যাল কি Na+ অবস্থায় থাকে? না, Na+ অবস্থায় থাকে না, জাস্ট সোডিয়ামের শেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন না, সেই ইলেকট্রনটাকে আমরা দেখাই দিচ্ছি, আর কিছু না। সিম্পল জিনিস। 2 নম্বর হচ্ছে যদি এরকম হয় CH3 CH2Cl, এটাকে যদি আমি সেম প্রসেসের মধ্য দিয়ে নিই, সেম প্রসেস, সোডিয়াম দিলাম, শুষ্ক ইথার দিলাম, হ্যান ত্যান সবকিছু দিলাম, তাহলে এখানে কি তৈরি হবে কাঁচা বাচ্চারা? এখানে তৈরি হবে বিউটেন, তাই না? C4H10। সি নাম্বার হচ্ছে এইখানে তোরা অনেকে ঝামেলাটা করিস, CH3Cl প্লাস C2H5Cl, আর এইখানে আমি নিলাম হচ্ছে সোডিয়াম। কি নিলাম? এখানে হচ্ছে আমি ড্রাই ইথার নিলাম। সবাই এটুকু আস না, 2 নম্বরটা প্রোপেন হবে না। এই যে ইমাজিন কর একটা বিউটেন, এই যে একটা বিউটেন মুক্তমূলক তৈরি হলো, আরেকটা বিউটেন মুক্তমূলক তৈরি হলো। সো দুইটা বিউটেন মুক্তমূলক মিলে কি তৈরি করবে? দুইটা বিউটেন মুক্তমূলক মিলে হচ্ছে সরি দুইটা প্রোপেন, ওকে বুঝছি, ঠিক আছে, দুইটা ইথেন মুক্তমূলক তৈরি হয়। ইথেন মুক্তমূলক থেকে কি তৈরি করবে? তৈরি করবে হচ্ছে বিউটেন। ওকে, এবার আসি এইখানে কি হবে। প্রথমত একটু বোঝার চেষ্টা কর ভাই, এখানে আমার 2 রকম মুক্তমূলক তৈরি হবে। ব্যাকগ্রাউন্ড একটু বলে দেই। একটা তৈরি হবে মিথাইল মুক্তমূলক, এই যে এটা মিথাইল মুক্তমূলক তৈরি হবে। আরেকটা তৈরি হবে হচ্ছে ইথাইল মুক্তমূলক, C2H5, এটা। এই 2 টাইপের মুক্তমূলক তৈরি হবে, এবং এরকম কিন্তু কোটি কোটি, এরও কোটি কোটি আছে, এরও কোটি কোটি আছে। তাহলে ওর সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? ইথেন তৈরি করবে, C2H6। দেখ ভাই বুঝিস কিনা? ও নিজের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে ইথেন তৈরি করলো। ও কি বসে থাকবে? না, ও তো নিজের সঙ্গে যুক্ত হবে। ও নিজের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করে? বিউটেন তৈরি করে। এবার বুদ্ধিমান বুদ্ধিমতীরা বল, আর কি কিছু তৈরি হবে? আর কি কিছু হবে? অবশ্যই হবে। কিভাবে হবে? এ আর এ এরা মিলে কি তৈরি করবে? প্রোপেন তৈরি করবে। ইয়াস। সো এখানে হচ্ছে C3H8। সোজা কথা ভাই, যত রকমের পারমুটেশন কম্বিনেশন আছে, এখানে 2 কার্বন, এখানে 1 কার্বন, যত টাইপের কম্বিনেশন আছে প্রত্যেকটা কম্বিনেশনে একটা করে যৌগ তৈরি হবে। এই বিক্রিয়াকে আমরা কি বলি? উডস বিক্রিয়া। ওকে, আমরা একটু আমাদের লাস্ট অ্যালকেন প্রিপারেশনে যেতে যাই। সেটা হচ্ছে এরকম, RCOO, তো এটাকে অ্যাকোয়াস মিডিয়াতে নে, মানে পানির মধ্যে নে, তো কি তৈরি করবে?
আর সি ডাবল ও মাইনাস আর হচ্ছে Na প্লাস। এই স্মার্ট কাঁচা বাচ্চা, যদি এর কোনো একটা থেকে যদি এর কোনো একটা থেকে অ্যালকেন তৈরি হইতে হয় বা তৈরি হতে পারে, যদি তোর কমন সেন্স বলে সেটা কোনটা? জীবনে কি সোডিয়াম থেকে অ্যালকেন তৈরি হবে? আমি তড়িৎ বিশ্লেষণ করাবো, আর উদাহরণ পরে দেখবো না, এটার পরে আমরা তো এটা পড়বো আবার। যদি অ্যালকেন কোথাও থেকে তৈরি হয় তাহলে ডেফিনেটলি সেটা এখান থেকে তৈরি হবে, এখানের বাইরে কিন্তু অ্যালকেন তৈরি হবে না। তাহলে আসলে এখানে কি হয়, এটা কই যাবে? এটা তো মাইনাস, মাইনাস যাবে কোথায়? মাইনাস যাবে অ্যানোডে। অ্যানোডে যাবে হচ্ছে এইটা আর সি, এখানে হচ্ছে ও, এখানে ও মাইনাস। তো অ্যানোডে জারণ ঘটে, জারণ মানে কি? ইলেকট্রন ছাড়ন। সবাই একটু লেখা বন্ধ কর, সবাই লেখা বন্ধ করছি। এই মাইনাস কেন আছে? এই মাইনাস আছে কারণ ওর উপরে একটা এক্সট্রা ইলেকট্রন আছে, তাই না? এর জন্য তো মাইনাস আছে। খেয়াল করিস যে অক্সিজেনের উপরে একটা এক্সট্রা ইলেকট্রন আছে, সেই জন্য মাইনাস আছে। সো ওই ইলেকট্রনটা যখন অক্সিজেন দিয়ে দিবে তখন তোর এই মাইনাস থাকবে না, তাই না? বুঝি তো? যখন ওই ইলেকট্রনটা অক্সিজেন দিয়ে দিছে তখন কিন্তু আর এই মাইনাসটা থাকছে না। সো এই মাইনাসটা না থাকলে এই অক্সিজেন কি ভাই ফ্রি ফ্রি থাকবে না? সে কি করবে? এইখান থেকে একটা ইলেকট্রনকে নিয়ে এখানে দ্বিবন্ধন তৈরি করবে। দ্বিবন্ধন তৈরি করে মানে হচ্ছে এখানে তুই পাবি হচ্ছে আর মুক্তমূলক, ওকে ভালো কথা, আর এখানে কার্বন ডাই অক্সাইড। একটু বোঝার চেষ্টা কর কেমনে কার্বন ডাই অক্সাইড হয়েছে। এখানেও আসলে তীর চিহ্ন দেওয়া উচিত হচ্ছে এভাবে, এরকম একদিকে দেওয়া উচিত, কারণ এখানেও একটা ইলেকট্রন এখান থেকে সে নিচ্ছে। কারণ অক্সিজেনের উপরে তো ইলেকট্রন কয়টা দেখ, একটু বোঝার চেষ্টা করি। এর উপরে ইলেকট্রন কিন্তু দুইটা, বুঝি? আগে এটা বুঝতে পারিস কিনা বলতে ভাই, এখানে দুইটা ইলেকট্রন আছে কিরকম? ও এর সাথে এইচ ছিল, তাই না? সো ও এর সাথে এইচ ছিল, এর মানে হচ্ছে এখানে দুইটা ইলেকট্রন ছিল, সমযোজী বন্ধন। দুইটা ইলেকট্রন মানে হাইড্রোজেন চলে গেছে। তো হাইড্রোজেন যখন চলে গেল তখন অক্সিজেনের উপরে দুইটা ইলেকট্রন থাকলো, একটা তার নিজের আর একটা ওই হাইড্রোজেনের। সো হ্যাঁ, এখানে নর্মালি আমরা হচ্ছে যেমন ধর Cl মাইনাস বলতে কি বুঝাই? Cl মাইনাস বলতে বুঝাই সে একটা ইলেকট্রন নিছে, সে একটা ইলেকট্রন নিছে, Cl মাইনাস এটা বোঝায়। হ্যাঁ, এটাও মিন করে একটা ইলেকট্রন নিছে, কার থেকে? হাইড্রোজেন থেকে, বাট এক্সট্রা ইলেকট্রন তার দুইটা এখন, একটা তার নিজের, একটা হাইড্রোজেন থেকে নেওয়া। সো কথা হচ্ছে এখানে দুইটা ইলেকট্রন আছে, যখন সে একটা দিয়ে দিবে তখন এই কার্বন ডাই অক্সাইড তৈরি করতে গেলে, এই তো আমাদের কার্বন ডাই অক্সাইড, তো এটা তো এই যে আগের মতোই আছে। কার্বন ডাই অক্সাইড তৈরি হইতে গেলে তার এই আর থেকে একটা ইলেকট্রন নিতে হয়। এইটুকু কি বুঝতে পারছিস সবাই? এটুকু না বুঝলে কিন্তু আমি সামনে আগাতে পারবো না। একটা ইলেকট্রন যখন দিয়ে দিবে তখনই হচ্ছে এই আর থেকে নিয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। তাহলে এখানে আর কি তৈরি করলো? আর হচ্ছে মুক্তমূলক তৈরি করলো না? সো আর যদি মুক্তমূলক তৈরি করে, এরকম যদি দুইটা হয়, দুইটা ইলেকট্রন দান করবে, তাহলে আর ইন্টু আর মানে কি? আর ইন্টু আর মানে হচ্ছে অ্যালকেন তৈরি করে, এখানে আর 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 কি তৈরি হয়? আর তৈরি হয় কার্বন ডাই অক্সাইড। ওকে, আমি আবারও রিপিট করি যে কি ঘটনাটা ঘটলো, এখানে দুই অণু কার্বন ডাই অক্সাইড হবে। সেটা হচ্ছে, পুরো ব্যাপারটা আমি আবার লিখি, আবার লিখলে তাহলে সহজে বুঝতে পারবি। বিক্রিয়াটা হবে অ্যানোডে। লেখা বন্ধ করে সবাই দিকে মনোযোগ দিস। আর সি, এখানে হচ্ছে ও, এখানে ও, তার উপরে হচ্ছে মাইনাস, মাইনাস মানে এখানে দুইটা ইলেকট্রন আছে, দুইটা হচ্ছে একটা তার নিজের, একটা যেখানে হাইড্রোজেন ছিল সেটার। ওকে, তো সেই একটা ইলেকট্রন দান করলো। দান যখন করলো তখন এখানে কি হইলো দেখ, আমি কি হইলো সেটা একটু পাশে সাইড নোট দিয়ে লিখে দেই। দান করলে এখানে হইলো এইটা আর সি, এখানে হচ্ছে ও, এখানে হচ্ছে অক্সিজেনের উপরে একটা ইলেকট্রন আছে, তো সে মানে এইখান থেকে একটা ইলেকট্রন নিবে, নিয়ে এখানে তৈরি করে হচ্ছে আর মুক্তমূলক, আর তৈরি করবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই যে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে। এখন আর মুক্তমূলক তো এভাবে থাকবে না, তো এই ঘটনা তো হাজার হাজার ক্ষেত্রে ঘটছে, হাজার হাজার ক্ষেত্রে ঘটছে না? তাহলে এরকম একটা আর আরেকটা আরের সাথে মিলে কি তৈরি করবে? আর 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 এখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। এখন যদি সমতাকরণ করতে চাস তাহলে এখানে আর আর দুইটা মানে এখানে দুই দে, তখন এখানেও দুই হয়, এখানেও কত হয়? দুই হয়। এই হচ্ছে আমাদের রিঅ্যাকশন। এবার কি বুঝতে পারছিস সবাই? এই বিক্রিয়ার নাম হচ্ছে কোব সিনথেসিস বা কোব সংশ্লেষণ বিক্রিয়া, KOLBE, কোব।
এটা আমরা অ্যাসিডের মধ্যে গিয়ে পড়বো, সিনথেসিস রিঅ্যাকশন। ওকে, আরেকবার অক্সিজেনেরটা। ঠিক আছে, দেখ কি হয়েছে। এই অক্সিজেনের উপরে একটা মাইনাস আছে। সো তোদের সমস্যাটা হয় কি, সমস্যাটা এইভাবে হয়, ধর ব্রোমিনের উপরে যখন মাইনাস থাকে তখন তোরা মনে করিস ব্রোমিন একটা ইলেকট্রন নিচ্ছে, একটা ইলেকট্রন নিচে দেখে এর শেষে হচ্ছে একটা মাইনাস আছে। কথাটা ঠিক আছে, একটা ইলেকট্রন নিচে দেখে মাইনাস আছে। তো এইখানেও অক্সিজেনের উপর একটা মাইনাস, মাইনাস মানে অক্সিজেন একটা ইলেকট্রন নিছে। তো কথা হচ্ছে ভাই একটা ইলেকট্রন নিলে আপনি দুইটা ইলেকট্রন কেন দিলেন? দুইটা ইলেকট্রন দিলাম কারণ একটা তার নিজের তো ছিলই, তাই না? অক্সিজেনে হচ্ছে একটা তার নিজের ছিল আর একটা সে নিছে, এই জন্য এখানে দুইটা দিচ্ছে। তো অ্যানোডে তো জারণ ঘটবে, জারণ মানে কি ইলেকট্রন ছাড়ন। সো জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন, ইলেকট্রন সে ছাড়লো, অক্সিজেন ছাড়লে এই দুইটা থেকে একটা চলে গেছে। সো একটা চলে গেলে অক্সিজেন তো এভাবে থাকতে স্টেবল না, সবাই তো স্টেবল হতে পছন্দ করে। তো সে কি করো, এই যে আর তো এমনিতেই ডোনার, সো সে আর থেকে একটা ইলেকট্রন নিয়ে এখানে একটা দ্বিবন্ধন তৈরি করলো। কারণ দ্বিবন্ধন কেমনে তৈরি হয়েছে, একটা দেওয়ার পরে তার কাছে তো একটা ছিলই, আর এখান থেকে আরেকটা নিচ্ছে, তো নিয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। তো ওরকম দুইটা আর মিলে অ্যালকেন তৈরি করছে। এই হচ্ছে আমাদের রিঅ্যাকশন। যদি এখনো কেউ না বুঝিস তাহলে বোঝার দরকার নেই, মুখস্থ করে ফেল। সো এই বিক্রিয়াকে কি বিক্রিয়া বলা হয়? কোপ সিনথেসিস। সো কোপ সিনথেসিস বিক্রিয়াতে অ্যালকেন কোথায় তৈরি হয়? অ্যালকেন অ্যানোডে তৈরি হয়। আবারও বলতেছে, কেউ যদি না বুঝিস এবার মুখস্থ করে ফেল। ওকে, এবার লিখে নে হচ্ছে অ্যালকেনের রিঅ্যাকশন। না, অ্যালকেনের রিঅ্যাকশন আমরা আজকে দেখবো না, আগামী দিন দেখবো। বাবা অনেক টায়ার্ড হয়ে গেছে, গলা শুকিয়ে গেছে একেবারে। ওকে, ভালো থাকিস সবাই। আজকে প্রশ্ন নিচ্ছে না, প্রশ্ন আগামী দিন নেব ইনশাল্লাহ। প্রশ্নগুলো সবাই নোট ডাউন করে রাখিস।